আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা আলোচনা করতে চাই। সেই আলোচনা শুরুর জন্যই এই আজকের আয়োজন। নিশ্চয়ই আশা করছি আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। ফেসবুকে হয়তো আমাকে পাওয়া যাবে একটু পরেই। আহ, আমি আসলে মূলত মূলত যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমাদের সামনে একটা মান্থ চলে আসছে, যে মাসকে আমরা বলছি নভেম্বর মাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা অন্যরকম মাস। এই মাস নিয়ে অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের আহ তথ্য উপাত্ত এবং অনেক ধরনের পরস্পর বিরোধী দাবি এই মাসের রাজনীতি নিয়ে। আমরা জানি 1975 সালের 15ই আগস্ট আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি, এবং তারপর থেকেই এই বাংলাদেশের মাঝখানে একটা ক্ষমতার কেন্দ্র অথবা ক্ষমতা নিয়ে একটা এক ধরনের লড়াই শুরু হয়। এবং আমরা খুব ছোট্ট করেই জানি যে আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে এই দেশটি পরিচালিত হচ্ছিল আহ, মূলত বঙ্গভবন থেকে, এবং এবং ক্ষমতার আরেকটি কেন্দ্র ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টের সেখানে উত্তেজনা ছিল, সেখানে নানা চাপাক্ষোভ ছিল, কারণ যে কয়েকজন খুনি মেজর তারা মূলত বঙ্গভবন থেকেই আসলে দেশ পরিচালনা করছিল। সবারই জানা যে এই খুনি চক্র তারা কিন্তু 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তারপরে কিন্তু তারা আসলে সেনা কমান্ডে আর ফেরেনি। কর্নেল সাফায়েত জামিনের অধীনের সেনারাই মূলত এই বিদ্রোহ বা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের কমান্ড উপেক্ষা করে। এবং তারপরে যে অস্থিরতা, তারপরে যে অরাজকতা শুরু হয়, সেটা কিন্তু দীর্ঘদিন চলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। এবং এই দীর্ঘদিন চলাটা বাংলাদেশের রাজনীতির বিভিন্ন মোড় পরিবর্তন করে দিয়েছে। বাংলাদেশের রাজনীতির অনেক কিছু ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে। আজকে আসলে আমি আলাপ করতে চাই আপনাদের সাথে এই 1975 সালের নভেম্বর রাজনীতির ঘটনা প্রবাহ নিয়ে। আমি সাংবাদিকতার ছাত্র, সাংবাদিকতার শিক্ষার্থী, সাংবাদিকতা করেছি, এখন শিক্ষকতা করি। আমার ইতিহাসের প্রতি এক ধরনের আগ্রহ রয়েছে, ইতিহাসের ঘটনা প্রবাহগুলো জানার আমার একটু কি বলা যায় চেষ্টা আছে। এই প্রেক্ষাপটে আলোচনাটি হয়তো নভেম্বরে করতে পারলে ভালো লাগতো, কিন্তু আবার আমাদের ধারণা বা আমি চিন্তা করেছি কেউ যদি একটু আগে ভাগে আলোচনাটা সম্পর্কে একটু জানতে পারে, ঘটনা প্রবাহ জানতে পারে, তিনি হয়তো নভেম্বরের 3 অথবা 7 নভেম্বর আসার আগেই এই আলোচনা থেকে উপকৃত হতে পারেন। আহ সেটা ভেবেই এই আলোচনাটার আয়োজন করা, এবং এই আলোচনার সাথে আমাদের সাথে থাকবেন এই আলোচনায়, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা মহিউদ্দিন আহমদ, লেখক, গবেষক, তিনি আমাদের সাথে থাকবেন, তিনি একটু পরেই আমাদের সাথে যুক্ত হবেন। আমি আলোচনা শুরু করার আগে মহিউদ্দিন আহমদ সম্পর্কে একটু বলতে চাই। আপনারা সবাই মহিউদ্দিন আহমদকে চেনেন। আহ, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি লেখক, গবেষক, এবং বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় কলাম লেখক। আপনারা জানেন বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র যেগুলো, তাতে তার নিয়মিত কলাম প্রকাশিত হয়, এবং টেলিভিশন টক শোতেও মহিউদ্দিন ভাইকে দেখা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন পাঠক হিসাবে তার মূল জায়গা হচ্ছে আসলে ইতিহাসের বিশ্লেষণ, ইতিহাসের ঘটনা প্রবাহ লেখা, এবং যে লেখা থেকে আসলে অনেক অজানা তথ্য যেমন আমরা জানতে পারি, একই সাথে আমরা নানা ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা আসলে নতুন করে চিন্তা করার সুযোগ পাই। আমি মহিউদ্দিন ভাই সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটা বই দেখাতে চাই। এটা এটা মহিউদ্দিন ভাই, তিনি গবেষক এবং লেখক হিসেবে অনেক বই লিখেছেন। আমি বলবো একজন মহিউদ্দিন আহমেদকে নতুন করে চেনা, পাঠকের মনোজগতে প্রভাব বিস্তার করা, তার প্রথম কাজ ছিল এই বইটি, জাসদের উত্থান পতন, অস্থির সময়ের রাজনীতি। আমার হাতে যে বইটি আছে, এটা এটা প্রথম থেকে প্রকাশিত এই বইটি। এবং এই বইটি আমার হাতে যেটা আছে সেটা মানে প্রথম প্রকাশনায় আর কি, সেটা আমি হাতে পেয়েছিলাম। এটা 2014 সালে প্রকাশিত হওয়া বই। এই বইটি লেখার পরেই আসলে, বা এই বইটি পাঠকের কাছে আসার পরেই আসলে মহিউদ্দিন ভাই নতুন করে আহ আহ বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে একটা একটা নতুন করে আমাদের সামনে আবির্ভূত হন, যেখানে আমরা অনেক চমকপ্রদ তথ্য পাই, যেখানে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য পাই, সেখানে আমরা ভিন্ন ধর্মী বিশ্লেষণ পাই। এবং সেটা কিন্তু অর্থাৎ জাসদের উত্থান পতন লেখার পরে সেটা কিন্তু এরপরে কিন্তু চলমান ছিল, এরপরে কিন্তু এটা চলেছে, এরপরে কিন্তু এটা আরো দীর্ঘদিন ধরে চলেছে, এবং দীর্ঘদিন চলেছে। এবং এই চলার পথে সবশেষ আমরা কয়েকটি আরো ভালো বই আমরা পেয়েছি। আমি জানি তিনি আহ, আহ, আওয়ামী লীগকে নিয়ে বই লিখেছেন, আওয়ামী লীগের 1970 পর্যন্ত ঘটনা প্রবাহ বই লিখেছেন। তারপরে বই ছিল তার, আমরা যতদূর জানি বিএনপি কিনে তার বই আছে, এবং শেষ দিকে আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ বই আমরা হাতে পেয়েছি মহিউদ্দিন ভাইয়ের। এটা বাংলাদেশের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ, 1/11 ঘটনা প্রবাহের অনেক অনেক
অনেক আকর একটা গ্রন্থ, অনেক মোটা বই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য বইটার মধ্যে আমরা পাই। মহিউদ্দিন ভাই আরেকটি বড় লেখা, বড় বই, যে বইটি হচ্ছে বেলা অবেলা। এই বইটির ঘটনার প্রবাহ 1972 থেকে 1975 সাল পর্যন্ত। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সামনে তিনি তখন তুলে ধরেছেন, আমাদের সামনে সময়টিকে তিনি উপস্থাপন করেছেন। এবং এই সকল বইয়ের মাধ্যমে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসটি ভিন্নভাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। মহিউদ্দিন ভাই আরেকটি গুরুত্বপূর্ণ বই আমি আপনাকে দেখাতে চাই। এটা আসলে ওনার আহ ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ। এই বইটিও আমি পড়েছি, বইটি অত্যন্ত চমৎকার। একজন একজন শিক্ষার্থী, একজন ছাত্র রাজনীতিবিদ, পর একজন মুক্তিযোদ্ধা হিসেবে মহিউদ্দিন আহমেদ সাহেব কিভাবে বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশের জন্ম দেখেছেন, তারই ঘটনা প্রবাহ এই বইটিতে পাওয়া যায়। আমি বই নিয়ে কথা খুব বেশি বলতে চাই না, আমি আসতে চাই ঘটনা প্রবাহে। ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে 1975 সালের নভেম্বর সময়টা বাংলাদেশের জন্য কেমন ছিল। আমরা খুব মোটা দাগে জানি যে 3 নভেম্বর খালেদ মোশাররফ, তখন তিনি ব্রিগেডিয়ার ছিলেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ঢাকার ব্রিগেড কমান্ডার শাফায়াত জামিলকে সাথে নিয়ে একটি অভ্যুত্থান সূচনা করেছিলেন 3 নভেম্বর রাতে। সেটি অভ্যুত্থানের কার্যক্রম বা অভ্যুত্থান পরিচালিত হয়েছিল আসলে বঙ্গভবনে খনি চক্র বা খন্দকার মোশতাকের পাহারায় থাকা যে আসলে নিরাপত্তা রক্ষী অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা, তাদেরকে উইথড্র করার মাধ্যমে পরের দিন সকালবেলা অর্থাৎ 3 নভেম্বর সকালবেলা বঙ্গভবনের উপরে প্লেন উঠেছিল। সেই ঘটনা প্রবাহ আমরা জানি। তারপরে কিছু ঘটনা প্রবাহ এবং পরবর্তীতে 7 নভেম্বর চলে আসে, এবং এর মধ্যে 3 নভেম্বরের ঘটনা প্রবাহে রক্তপাত না হলেও 7 নভেম্বরের ঘটনা প্রবাহে রক্তপাত শুরু হয়। আমরা মহিউদ্দিন ভাইকে পেয়ে গেছি। মহিউদ্দিন ভাই, আমি একটু আপনাকে স্ক্রিনে নিয়ে আসতে চাই, আপনার অনুমতি থাকলে। জি হ্যাঁ, মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার বইগুলো নিয়ে একটু পাঠকদেরকে, এখন দর্শকও বলা যায়, দর্শক পাঠকদেরকে একটু কথা বলছিলাম। নিশ্চয়ই এই বইগুলো সম্পর্কে তারা অনেক জানবেন। মহিউদ্দিন ভাই এক জীবনে অনেক লিখে ফেলেছেন আমাদের জন্য, আমরা যারা সামান্য ইতিহাস পড়তে পছন্দ করি, ইতিহাসের ঘটনা প্রবাহ জানতে পছন্দ করি। আপনি আমাদের একটা আশ্রয়স্থল। আমরা আপনাকে আমাদের পাশে পাই। বিভিন্ন ধরনের তথ্য উপাত্তের জন্য আমরা আপনার কাছে যাই। তো আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আর আপনি আরো লিখুন সেই শুভকামনা জানাই। মহিউদ্দিন ভাই, আমি সরাসরি আলোচনায় চলে আসি। আপনার বই নিয়ে আমি আমার দর্শকদের সাথে একটা প্রিলিমিনারি আলোচনা করেছি। আমি আলোচনা করতে চাই 3 নভেম্বর এবং 7 নভেম্বরের ঘটনা প্রবাহে। আমি আপনার কাছে একেবারে সরাসরি আলোচনায় চলে আসি, অনেকেই আমাদের শুনছেন দেখছেন। একেবারে প্রথম প্রথম প্রশ্ন আপনার কাছে আমার, যে 1975 সালের 3 নভেম্বর, 3 নভেম্বরের প্রচেষ্টা, 3 নভেম্বরের অভ্যুত্থান বা 3 নভেম্বর পরের ঘটনা প্রবাহ, এটা আসলে কোন প্রেক্ষাপটে আমাদের জীবনে আসলো, বা কোন প্রেক্ষাপটে আসলে এই ঘটনাটি ঘটলো? মহিউদ্দিন ভাই। হ্যাঁ, ধন্যবাদ। 3 নভেম্বর নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কিন্তু 15ই আগস্ট প্রসঙ্গ চলে আসে। জি। এবং 15ই আগস্টটি না হলেও 3 নভেম্বর হতো কিনা, অর্থাৎ একটি অভ্যুত্থান, সেটা মানে কখন কার নেতৃত্বে হতো এটা নিয়ে অনেক গবেষণা হতে পারে। আমরা তো অনেক সময় ইতিহাসের খুব সরল ব্যাখ্যায় চলে যাই, বা কতগুলো ডমিনেন্ট কতগুলো থাকে, বয়ান থাকে, যেটা বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় থাকেন বা যারা মিডিয়ায় যারা কর্তৃত্ব করেন, তারা এক ধরনের বয়ান দিয়ে একটা ইতিহাস এস্টাবলিশ করে ফেলেন। কিন্তু আমরা যদি খুব বেশি অনুসন্ধান করি, যদি সে অনুসন্ধানের অবকাঠামোগত বা রাজনৈতিক অনুকূল পরিবেশ সবসময় থাকে না, তারপরেও বলবো যে সেনা মনস্তত্ত্ব যদি আমরা বিচার করি, তাদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব ছিল শুরু থেকেই, আমার 71 সাল থেকে। আর একটা ছিল সেনাবাহিনীর মধ্যেকার বিভিন্ন কমান্ডারদের দ্বন্দ্ব। তার প্রকাশ আমরা দেখি কিন্তু 75 এবং তার পরবর্তী অবস্থায়। এখন 15ই আগস্ট যে হত্যাকাণ্ডটি হলো, সেটি করলো একটি গ্রুপ, কিন্তু পুরো সেনাবাহিনী সেটাকে, সেনার নেতৃত্ব সেটাকে এন্ডোর্স করলো। কিন্তু পরে যখন আমরা দেখলাম যে 3 নভেম্বরে যে অভ্যুত্থানটি হলো, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই অভ্যুত্থানকারীরা বললেন দুটো জিনিস বললেন। 1 নম্বর হলো যে সেনা বাহিনীর চেইন অফ কমান্ড রেস্টোর করতে হবে। বঙ্গভবনে বসে কয়েকজন মেজর ক্যাপ্টেন ছড়ি ঘোরাচ্ছে, তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে এনে কমান্ড এস্টাবলিশ করা। পরবর্তীতে তারা রাজনৈতিক, আমি বলবো যে আনুকূল্য পাওয়ার জন্য হোক বা সুবিধা পাওয়ার জন্যই হোক,
তারা বলছে যে তারা 15 আগস্টের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য 3রা নম্বর ঘটিয়েছেন, যদিও এটা কোনো বিশ্বাসযোগ্য মনে হয় না। তো এই চেইন অফ কমান্ড তত্ত্বে যদি আমরা আসি, যদিও খালেদ মোশাররফের নামটি সামনে এসছে, অ্যাকচুয়ালি কিন্তু অভ্যুত্থান ঘটায় 46 ব্রিগেড, যার কমান্ডার হলেন কর্নেল সাফায়েত জামিল, আর ব্রিগেড মেজর হলেন হাফিজ উদ্দিন আহমদ, মেজর হাফিজ। এই দুইজন ছিলেন মূল সংগঠক আমি বলবো। আর ওই 46 ব্রিগেডে অন্যান্য যারা কর্মকর্তা ছিলেন তারা। এখন তারা তো খালেদকে নিয়ে এটা এগোতে চাননি, তারা তো প্রথমে চেয়েছেন চেইন অফ কমান্ডের মধ্য দিয়েই যেতে। তো তারা তো চিফ অফ স্টাফ জিয়াউর রহমানকে বারবার বলেছেন যে লেটস ডু সামথিং, এরা বেশি বাড়াবাড়ি করছে। জিয়া ছিলেন অনেকটা দোদুল্যমান, এগুলো আমরা জানতে পারি কিন্তু তাদের লেখাগুলো পড়ে। যেমন সাফায়েত জামিলের বইয়ে তিনি বলেছেন যে জিয়া দোদুল্যমান ছিলেন। তারপরে তারা অনেককেই বলেছিলেন যে এদেরকে আর্মি থেকে সরাতে হবে, জিয়া সবাইকে রাজি হন নাই। তারপরে জিয়া বলছেন যে ঠিক আছে, তোমাদের সাথে আমি একমত, তো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করো। তো সাফায়েত জামিলদের তো আর তর্স হয় না, তারা শিগগিরই কিছু একটা করতে চান। তো তিনি যখন তার প্ল্যানটা খালেদ মোশাররফকে বললেন, খালেদ মোশাররফ এটা লুফে নিলেন। এখন খালেদ মোশাররফের সাথে জিয়ার তো একটা দ্বন্দ্ব ছিল, তারা দুজনেই সেনা প্রধান হতে চান। এখন মাঝখানে বাগড়া দিল KM শফিউল্লাহ, বঙ্গবন্ধু তাকে সেনা প্রধান করলেন, জিয়া হতাশ হলেন, খালেদও হতাশ হলেন। এখন 75-এর জুন মাসে যখন চিফ অফ স্টাফের টার্ম শেষ হয়ে যায়, তখন তো জিয়া খালেদ উভয়ই ভেবেছিলেন তারাই সেনা প্রধান হবেন, দুজনের একজন, কিন্তু তাও হয়নি। শফিউল্লাহ সাহেবকে দ্বিতীয় মেয়াদে সেনা প্রধান করা হয়। সো দুজনেই হতাশ হন। 15 আগস্টের ঘটনার পরে আমরা দেখি যে সেনা নেতৃত্ব বলতে আমরা বলবো যে শফিউল্লাহর মন খারাপ, কারণ তাকে তো সেনাবাহিনীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, নিজের থেকে সরে যাননি। কিন্তু জিয়া এবং খালেদ মোশাররফ দুজনেই কিন্তু 15 আগস্টের পরিবর্তনটাকে এন্ডোর্স করেছেন। কিন্তু এই যে সেনাবাহিনীর যে পুরো কর্তৃত্ব, এটা কিন্তু তখন এস্টাবলিশ হয় নাই। তখনও কিন্তু একটা মানে বলা যায় সেনা সমর্থিত একটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, খন্দকার মোশতাকের নেতৃত্বে। ডিফারেন্সটা হলো এই সরকারে শেখ মুজিব নেই, মুজিববিহীন আওয়ামী লীগ, নেতা হচ্ছেন খন্দকার মোশতাক। আর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কয়েকজন, তারাই সরকারে নাই, বাকি সবাই আছে, আগের মতোই সব আছে। তো এখন এটাকে, যদিও সামরিক আইন জারি হয়েছে, কিন্তু সামরিক আইনের সেরকম প্রয়োগ আমরা দেখিনি, কোনো সামরিক আইন প্রশাসক নাই। এবং এই সেপ্টেম্বরে একটা অর্ডিন্যান্স জারি করে বাকশালের যে রাজনৈতিক যে বিধানটি ছিল, এই যে বলা হয় না পরবর্তীতে যে বিএনপি দাবি করে যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এটা একটা মানে এটা অসত্য। বহুদলীয় রাজনীতির যে কারণে বন্ধ ছিল, সংবিধানের যে ধারাটি, সেটা রহিত করেন খন্দকার মোশতাক সেপ্টেম্বরে। এটা ছিল জাস্ট সময়ের ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি, যখন জিয়া সেনা প্রধান হলেন এবং খালেদ হতে পারলেন না, তখন এবং চেইন অফ কমান্ড যখন রেস্টোর হচ্ছে না, তখন এই 46 ব্রিগেড যে উদ্যোগটা নেয়, তারা তখন খালেদ মোশাররফের সাথে এটা নিয়ে আলাপ আলোচনা করে খালেদ তাতে রাজি হন। তারা রক্ষী বাহিনী তখন আত্মীকরণ হচ্ছে আর সেনাবাহিনীতে, এটা অক্টোবরে শুরু হয়ে যায়। তো রক্ষী বাহিনীর যিনি পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান, তিনিও কিন্তু সাফায়েত জামিলের এই মুভটাকে সমর্থন করেন। ফলে স্টেজ ইজ রেডি। কিন্তু এরকম একটা মুভ যে হচ্ছে, এটা কিন্তু জিয়া জানেন, তার জানার বাইরে, যেহেতু তাকে আগেই অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু জিয়া কোনো উদ্যোগ নেননি নিজে। তো যেটা হয়েছে, 2 তারিখ রাতে যখন অভ্যুত্থানটি হয়, অভ্যুত্থানটি খুব মজার, কারণ বঙ্গভবনের পাহারায় ছিল যে 2 কোম্পানির সৈন্য, এরা কিন্তু হচ্ছে 46 ব্রিগেডের সৈন্য। এরা কিন্তু
সাফায়েত জামিলের কমান্ডে, অর্থাৎ বঙ্গভবন পাহারায় ছিল কিন্তু সাফায়েত জামিলের অনুগত লোকেরাই এই 2.5 মাস 80 দিন। তো তারা চলে আসে, তারা বঙ্গভবন অরক্ষিত রেখে চলে আসে, অভ্যুত্থান, এটাই হচ্ছে অভ্যুত্থান। যাই হোক, তারপরে ভোরবেলায় তো বিমান উঠলো 15ই আগস্টে। বিমান বাহিনীকে 15ই আগস্টের কুশীলবরা জড়ান নাই, এতে বিমান বাহিনীর অনেক কর্মকর্তা নাখোশ ছিলেন যে এত বড় একটা অ্যাডভেঞ্চার তোমরা করে ফেললা 15ই আগস্টে আমাদেরকে বাদ দিয়ে। সো 3 তারিখে তারাও ইনভলভ হয়ে গেল। তো এটা ছিল সেনাবাহিনীর এক গ্রুপের সাথে আরেক গ্রুপের যে দ্বৈরথ, এবং এরা প্রত্যেকেই কিন্তু পরস্পরের বন্ধু। মুক্তিযুদ্ধের সময় একসাথে তারা যুদ্ধ করেছেন, সেনাবাহিনীতে তারা একসাথে ছিলেন, প্রায় কাছাকাছি র্যাঙ্কের সহ, এবং এরা পরস্পরের সাথে অনেক আলাপই করতেন। এই তোরা এটা করলি, আচ্ছা আমরাও চান্স পাইলে দেখায় দিব, এই টাইপের আলাপ টালাপ হতো। না হওয়ার কোনো কারণ, বাংলাদেশে তারা কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ না। যখন 3 তারিখ ভোরেই অভ্যুত্থানটি ঘটে গেল, ওই সময়ে জেলখানায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। জেলখানায় আমাদের যে 4 জাতীয় নেতা আছেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। মজার ব্যাপার হলো, এই যে যারা চেইন অফ কমান্ড রেস্টোর করার কথা বললেন, তারা কিন্তু প্রথমেই চেইন অফ কমান্ডটি ভাঙলেন। অর্থাৎ তারা সেনাপ্রধান জিয়াকে অন্তরীণ করলেন, তার কাছ থেকে একটা পদত্যাগপত্র আদায় করলেন। দ্বিতীয়ত তারা যে কাণ্ডটি করলেন, তারা খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি বহাল রেখে খালেদ মোশাররফকে সেনাপ্রধান নিয়োগ করার জন্য লবি করতে শুরু করলেন। তৃতীয় যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে 15ই আগস্টের যারা কুশীলব ছিল তাদেরকে নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগ করে দিলেন। কারণ যখন একটা পালাবদল হচ্ছে, তখন ওই 15ই আগস্টের তারা দেখলেন যে ক্ষমতাহীন অবস্থায় তারা থাকতে চান না, তারা চলে গেলেন। নেগোসিয়েশন কিন্তু করেছেন সবাই মিলে, রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা এম এ জি ওসমানী এবং চিফ অফ ডিফেন্স স্টাফ যিনি ছিলেন মেজর জেনারেল খলিলুর রহমান, তারা সবাই মিলে নেগোসিয়েশন করেন, এবং এই 15ই আগস্টের কুশীলবরা তারা তাদের সপরিবারে ব্যাংককে চলে যান রাত্রেবেলা। 4 তারিখ, এটা সাফায়েত জামিলদের ভাষ্য অনুযায়ী 4 তারিখে তারা জানতে পারলেন যে জেলখানায় 4 জন নিহত হয়েছে। এটা খুবই আশ্চর্য লাগে, কারণ হচ্ছে 3 তারিখ আর্লি আওয়ারে রাত 2টা-2:30টার দিকে তারা অভ্যুত্থানটি করলেন, ওই সময় হত্যাকাণ্ডটি হলো। এটা কেউ টের পেলেন না, কেউ জানলেন না। জেলখানায় কিন্তু এরা কেউ ট্যাঙ্ক কামান নিয়ে যান নাই, কয়েকজন গেছেন, তারা স্টেন গান রাইফেল এগুলো নিয়ে গেছেন। জেল গেট খুলে না দিলে এরা কোনোদিনই ঢুকতে পারতেন। গোলাগুলি হতো, গোলাগুলিতে জনগণ যে ঘুম থেকে জেগে উঠতো, অনেকেই চলে আসতো, এটা সম্ভব ছিল না। খন্দকার, যে গল্পটি আমরা জানি, খন্দকার মোশতাক টেলিফোন করলেন, তার নির্দেশ শুনে জেল গেট খুলে দেওয়া হলো, তারা কয়েকজন গিয়ে ভেতরে গিয়ে 4 জনকে মেরে চলে আসলেন। এই বয়ানটি আমরা বছর পর বছর শুনছি, আমরা কেউ প্রশ্ন করিনি তো তোমরা জেল গেটটা খুললা কেন? ওরা কি ট্যাঙ্ক নিয়ে এসেছিল? তারা তো ট্যাঙ্ক নিয়ে আসে নাই, আমরা জানি যে তারা ট্যাঙ্ক নিয়ে আসে নাই। এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে 4 তারিখ সকাল পর্যন্ত 3 তারিখের অভ্যুত্থানকারীরা জানতে পারলো না যে জেলখানায় এত ঘটনা ঘটে গেছে। তাদের যদি মনের মধ্যে বিন্দু মাত্র ইচ্ছা থাকতো যে তারা 15ই আগস্টের একটা বদলা নিচ্ছে, তার মানে হচ্ছে 15ই আগস্টের পূর্ববর্তী অবস্থান যেটা, একটা রাজনৈতিক সরকারে ফিরে যাওয়া, সেটাই যদি তাদের রূপকল্পের ভেতরে থাকতো, তাহলে তারা নিশ্চয়ই তাদের এই প্ল্যানের মধ্যে 4 নেতাকে রাখতেন। তারা তো প্ল্যানের মধ্যে 4 নেতাকে রাখেন নাই, কারণ তার খোঁজই নেন নেই তারা পুরো 4টা দিন। তারা তো খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি রেখেই খালেদ মোশাররফকে সেনা প্রধান করতে চেয়েছিলেন। তাদের তো প্রথমেই উচিত ছিল খন্দকার মোশতাককে গ্রেপ্তার করা, যদি হত্যা না করে তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করা, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে দাও। তারা সেটা করেননি। 4 তারিখে যখন তারা খবর পেলেন বলে তারা দাবি করছেন যে এই 4 নেতা জীবিত নাই, তারা কি করতে পারতেন? একটা রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে হলে কি করতে হতো? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে আমাদের সংবিধানে
যা আছে, স্পিকার হবেন রাষ্ট্রপতি। তো স্পিকার আব্দুল মালেক উকিল তো ছিলেন, কিন্তু তারা কি করলেন, খন্দকার মোশতাক যখন কোনোভাবেই খালেদ মোশাররফের শর্তে রাজি হচ্ছিলেন না, শেষমেশ তাকে দিয়ে একটা পদত্যাগ পত্র সই করানো হলো এবং প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করা হলো, নট মালেক উকিল। তার মানে সংবিধান ধারে কাছে তারা গেলেন না। দ্বিতীয় কাণ্ডটা তারা কি করলেন, পার্লামেন্ট একটা ছিল নামকা বাস্তে তখন, এই পার্লামেন্টই 6 তারিখে খালেদ মোশাররফ সাহেবকে দিয়ে ডিজলভ করিয়ে দিলেন, মানে আর নাই। সাহেবকে ঘোষণা করা হলো। ভাই, এই পার্লামেন্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পার্লামেন্ট ডিজলভ হয়েছিল না, ব্যাপারটা কেমন? এই পার্লামেন্টটা ছিল 15ই আগস্ট পর্যন্ত। না না, পার্লামেন্ট তো বাতিল হয়নি, এমপিরা তো মিটিং করিয়েতে গিয়ে বঙ্গভবনে গিয়ে। পার্লামেন্ট ওয়াজ ভেরি মাচ দেয়ার। পার্লামেন্টে ডিজলভ হয় একটা অর্ডিন্যান্সে সাইন বাই সায়েম অন 6 নভেম্বর, ওই ডেটে। এর আগে পার্লামেন্টের মেম্বাররা যেতেন, সেখানে মিটিং করতেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হতো বঙ্গভবনে, এটা ছিল। এবং পার্লামেন্ট তো ডিজলভ হলোই, সায়েমকে তারা ঘোষণা করলেন অ্যাজ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, যেটা খন্দকার মোশতাক ছিলেন। তার মানে পুরোপুরি আইয়ুব ইয়াহিয়ার মডেলে সামরিক শাসক, এবং 3 বাহিনীর প্রধান হলেন ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ 15ই আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত ছিল একটা, আমরা বলবো একটা কোয়াসি মিলিটারি রেজিম, আধা সামরিক সরকার। মুজিববিহীন আওয়ামী লীগ সরকার, পেছনে সেনাবাহিনী। আর 6 তারিখে আমরা দেখলাম পুরোপুরি সেনা সরকার, মিলিটারি গভর্নমেন্ট। তো এইটা হচ্ছে, অর্থাৎ যেখানে সেনাবাহিনীর মনোপলি কন্ট্রোলটা ছিল না সরকারের উপরে, কারণ খন্দকার মোশতাক, তার নিচে ডিফেন্স অ্যাডভাইজার ওসমানী, তার নিচে চিফ অফ ডিফেন্স স্টাফ খলিলুর রহমান, তার উপরে আছেন ফারুক রশিদের মতন মেজররা, এত ছড়ি ঘোরাতো তারা। তারপরে ছিল এই আমাদের এখানে ক্যান্টনমেন্টের নেতৃত্ব, যারা একটু পেরিফেরিতেই ছিলেন ওই সময়। তো এইটা, এই পরিস্থিতিটা পাল্টে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো 3 নভেম্বরে, কিন্তু সেটা শেষ হয় নাই, যেহেতু এই অভ্যুত্থানটি পাল্টা আরেকটি অভ্যুত্থান হয়ে যায় 6 তারিখ রাত্রে বা 7 তারিখ ভোরে। তো পরিস্থিতিটা পাল্টে যায়। তো মহিউদ্দিন ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি এখন? একটু একটা প্রশ্ন করে তারপর একটু আলোচনা। আচ্ছা, আমি খালেদ মোশাররফ, আমরা 7 নভেম্বরে আসবো একটু পরেই। মানে আমি 3 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 3 নভেম্বর একটা বড় ঘটনা প্রবাহ, কারণ এই দিন খালেদ মোশাররফ যেমন অভ্যুত্থানে ব্যর্থ হয়েছেন, পরে নিহত হয়েছেন। খালেদ মোশাররফ তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনন্য বীর, অনন্য অসীম সাহসী একজন বীর যোদ্ধা, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, খুব স্বল্প, মানে সামান্য জন্য প্রাণে বেঁচে গেছেন। তিনি তো মস্তিষ্কে মনে হয় স্প্লিন্টার ছিল, খুব সামান্য কারণে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। মানে তার বীরত্ব নিয়ে তো কোনো ধরনের আসলে কোনো ধরনের প্রশ্ন থাকার কোনো সুযোগ নেই। তারপর খালেদ মোশাররফ 7 তারিখে হারিয়েছে। মানে এই 3 তারিখের অভ্যুত্থানটা ভীষণ রকমের রক্তপাতহীন ছিল। এটার কারণ কি, যদি একটা ছোট্ট আমাকে একটা ব্যাখ্যা বলেন। আর আরেকটা ছোট্ট কথা, যেটা আপনার জাসদের উত্থান পতন বই আপনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, বিভিন্ন জায়গায় আর কি, যে খালেদ মোশাররফ ভারতের চর, এটার একটা প্রচারণা ছিল। এই প্রচারণা জাসদ করেছিল বা অন্যরা করেছিল, বা খালেদ মোশাররফ ভারতের হয়ে অভ্যুত্থান করেছেন, সেরকম কিছু ঘটনা প্রবাহ ঘটেছিল, যে সকল ঘটনা প্রবাহে মানুষজন বিশ্বাস করেছিল যে হয়তো ভারতীয় চর হিসেবেই সে আবার হয়তো কোনো কারণে ক্ষমতায় আসছে। একটা মিছিল হয়েছিল, সেই মিছিলের ঘটনা প্রবাহ আমরা জানি। আমি একটু আপনার কাছে এই প্রশ্নের উত্তর একটু জানতে চাই যে খালেদ মোশাররফের এই অভ্যুত্থানটা কেন একেবারেই রক্তপাতহীন থাকলো? এটা খালেদ মোশাররফের মহানুভবতা কিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, খালেদ মোশাররফ ভারতের চর, এই প্রপাগান্ডাটা আসলে কে চালিয়েছিল, অথবা এর মধ্যে কোনো সত্যতাও আছে কিনা? আপনার মতামত আমি একটু জানতে চাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যে এটা রক্তপাতহীন অভ্যুত্থান হলো কেন। মহিউদ্দিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? অনেক সময় আমাদের ইন্টারনেটের প্রবলেম হয়, যার কারণে আলোচনাটা অনেক সময় অন্যরকম হয় আর কি।
তো আমি মহিউদ্দিন ভাইকে এখন একটু পাচ্ছি না, হয়তো কোনো একটা কোনো একটা সমস্যা হয়েছে মহিউদ্দিন ভাইয়ের এন্ডে। তবে আমি, হ্যাঁ মহিউদ্দিন ভাই, জি জি, আমি আবার ঠিক আছে। আমাদের যে পলিটিক্যাল লিগেসি, আমরা যদি 47 থেকে শুরু করি, 1947 থেকে, আমরা এর আগে দুটো সামরিক শাসনের মধ্য দিয়ে গেছি। একটা হচ্ছে আইয়ুব খানের, একটা ইয়াহিয়া খানের। দুটো অভ্যুত্থানই ছিল রক্তপাতী। আচ্ছা, তো সুতরাং সামরিক অভ্যুত্থান হলে বা সেনাবাহিনী ক্ষমতা নিলেই যে রক্তপাত হবে, এটা 15ই আগস্টে আমরা দেখলাম ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড। এবং এটা বলা যায় যে টার্গেটেড এগেইনস্ট ওয়ান গ্রেটার ফ্যামিলি, বঙ্গবন্ধু, তার ভগ্নিপতি এবং তার ভাগ্নে, এই তিনটা বাড়িতে হামলা হলো সেদিন। চাইলে 15ই আগস্টে এই 4 নেতা কেন, আরো 40 জনকে তো তারা হত্যা করতে পারতো, পারতো না? কোনো প্রতিরোধ তো আমরা দেখি নাই। তো সেটা তো তারা করেনি। তার মানে তাদের যে টার্গেটটা ছিল, সেই টার্গেট তারা মনে করে তারা হাসিল করে ফেলেছে 15ই আগস্টে। এরপরে একটা সিভিলিয়ান ফাসাদ ছিল। এখন কথা হচ্ছে যে 3 নভেম্বরে যারা অভ্যুত্থান করলো, তাদের তো কোনো রাজনৈতিক লক্ষ্য নাই। 15ই আগস্টে কিন্তু একটা রাজনৈতিক লক্ষ্য ছিল। 3 নভেম্বরে কিন্তু রাজনৈতিক লক্ষ্য নাই, সেটা ছিল একবার পুরোপুরি সেনা কর্তৃত্ব। সেনাবাহিনীর একটা গ্রুপ সেখানে মাস্তানি করছে, তাদের খপ্পর থেকে তারা এটা উদ্ধার করে পুরো কর্তৃত্বটা ক্যান্টনমেন্টে নিয়ে আসবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। তো সেখানে তারা কাকে মারবে? মারলে তো মারতে হতো খন্দকার মুশতাককে। তারা তো খন্দকার মুশতাককে বহালই রাখতে চেয়েছে। এইটাই হচ্ছে যে তাদের ওই ইয়েটা ছিল। সেকেন্ডলি আমি বলবো যে ধরনের একটা অ্যাগ্রেসিভ প্ল্যান লাগে এক ধরনের অভ্যুত্থান ঘটাতে, 15ই আগস্টে তারা যেটা করেছিল, যে তারা কোনো ফাঁক রাখে নাই এবং তারা লক্ষ্য হাসিল করতে গিয়ে কোনো পিছপা হয় নাই। কিন্তু 3 নভেম্বরে কিন্তু তাদের মধ্যে নানান রকমের দোদুল্যমানতা ছিল। এবং পুরো 3 তারিখ 4 তারিখ, এই 2 দিন শুধু বঙ্গভবনে তারা দিন দরবার করেছে খালেদকে সেনাপ্রধান বানানোর জন্য। তারা চাইলে অনেক কিছু করতে পারতো ওই সময়, তাদের নিয়ন্ত্রণেই ছিল বঙ্গভবন। কারণ 15ই আগস্টের হত্যাকারীরা তো 3 তারিখে চলে গেছে, তারা এটা করে নাই। তার মানে হচ্ছে কি তাদের সেই রকম কোনো লক্ষ্য ছিল না। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেনাবাহিনীতে তাদের যে কতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা নিয়েও তাদের সন্দেহ ছিল। কারণ তারা এমন একজন সেনাপ্রধানকে অন্তরীণ করেছে যিনি সেনাবাহিনীতে খুব জনপ্রিয়, এমনকি সেনাবাহিনীর বাইরেও জনপ্রিয় তার 71-এর ভূমিকার জন্য, এবং যেটা পরে তাদের জন্য খুব ডিব্যাকল ডেকে এনেছিল। সুতরাং এই ধরনের দোদুল্যমানতা তাদের জন্য মধ্যে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেতৃত্বে এই যে 3 নভেম্বরে অভ্যুত্থানের নেতৃত্বের সেই বলিষ্ঠতাটা ছিল না, যে একদম অ্যাগ্রেসিভ কারেজিয়াস একটা লিডারশিপ, সেটা ছিল না। ফলে এই কাজগুলো হয়েছে। যে 3 তারিখে রক্ত ঝরেনি, কারণ রক্ত ঝরার প্রয়োজনটা হয়নি। ব্যাপারটা আছে, এটা কিন্তু আজকে 40-50 বছর পরে আমরা এই কথাগুলো বলছি। ওই সময় তো একটা ভারত বিরোধী মনস্তত্ত্ব ছিল, এবং এই মনস্তত্ত্ব তো আসমান থেকে আসে নাই। বাংলাদেশের ব্যাপারে ভারতের যে ভূমিকা, এটা তো পাকিস্তান আমলে এই দেশের লোক ভারত বিরোধী ছিল না। 60-এর দশকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ভারত প্রেম হয়নি, পাকিস্তান বিরোধিতা এসছে, এবং পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের পরে তো আর পাকিস্তান আর দৃশ্যপটে নাই, তখন আবার ভারত সামনে চলে এসছে। ভারতের সাথে যে দ্বন্দ্বটা আমাদের এখানকার মানুষের, এটার পেছনে সাম্প্রদায়িক বিভাজন, নানান ঐতিহাসিক কারণ আছে। এটা 3-4 বছরে তো এটা মীমাংসিত হওয়ার কথা না, সেটা ছিল। এবং আওয়ামী লীগ সরকারকে বা বাকশাল সরকারকে ভারতপন্থী সরকার হিসাবে দেখা হতো, এটা তো সবার জানা কথা। এবং ওই সময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতি আর ভারত বিরোধী রাজনীতিটা একাকার হয়ে গিয়েছিল। এখন 3 তারিখের একটা অভ্যুত্থান যখন হলো, এবং এটা যখন জিয়া মুশতাকের বিরুদ্ধে গেল, জনমনে তো একটা পারসেপশন ডেভেলপ করতেই পারে এটা ভারতের পক্ষে অভ্যুত্থান, আওয়ামী লীগের পক্ষে অভ্যুত্থান।
আওয়ামী লীগের পক্ষে, অবধারিত ভাবে এটা ভারতের পক্ষে, এরকম একটা পারসেপশন হয়েছে। এই পারসেপশনটাও তৈরি হতো না যদি আওয়ামী লীগেররা নড়ে চড়ে না বসতো। তারা ভাবলো যে তাদের পক্ষে একটা অভ্যুত্থান হয়ে গেছে, তো 4 তারিখে তারা একটা বিশাল মিছিল বের করলো এই ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারা 32 নম্বরে আসলো বঙ্গবন্ধুর একটা ছবি নিয়ে। এটা তো ভুল আয়োজক ছিল, এটা আসলে সিপিবি। তখন তো সিপিবি আর ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ একসাথে, বাকশালের ছাত্রলীগ। তো সিপিবি ছাত্রলীগের কাঁধে বন্দুক রেখে এই কাজটা করলো। এবং কলাবাগানের সামনে যখন মিছিলটা আসলো, তখন খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ আর তার মা এই দুইজন মিছিলে জয়েন করলেন। সো মানুষ দুয়ে দুয়ে 4 মিলিয়ে দেখলো যে এটা তো আওয়ামী লীগের পক্ষে অভ্যুত্থান, অতএব এটা ভারতপন্থী অভ্যুত্থান। সাথে সাথে কিন্তু এই মানুষ ধরেই নিল খালেদ মোশাররফ হচ্ছে ভারতের দালাল। তো ওই সময়ে যে সেনাবাহিনীতে যে লিফলেটিং হয়েছে এবং খালেদ মোশাররফকে উৎখাত করার জন্য সে ভারতের চর, এটা তখন সবাই এটাকে ওই সময় অ্যাকসেপ্ট করেছে। কারণ ওই সময় খালেদ মোশাররফ ওই মিছিলটা করতে দেওয়া বা মিছিলটা যে উদ্দেশ্যে হয়েছিল ওটা করে কিন্তু ওই 3 নভেম্বরের অভ্যুত্থানটাকে একটা পার্টিজান রূপ দিয়ে দেয়। যদিও আমি মনে করি খালেদ আওয়ামী লীগের মানে 46 আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগকে সরকারে বসানোর জন্য অভ্যুত্থান করেছে, এটা আমি মনে করি না। করলে তো তারা এই জেল হত্যাকাণ্ডটা হতে দিত না। জেলখানাটাকে তারা আগে সিকিউর করে তারপরে অভ্যুত্থানটা ঘটাতো। একটা সেন্সিবল কমান্ডার হিসাবে এটাই হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি তো কমান্ডার ছিলাম না, আমি তো সিভিলিয়ান, কিন্তু আমার কমন সেন্স বলে যে এইটা করে নাই সে কমান্ডার হওয়ার যোগ্যই না। এবং সাফায়েত জামিলরা যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন 3 তারিখে, তাদের রূপকল্পের মধ্যে এটা ছিল না। সুতরাং আমি দোষ দেব না, তাদের চিন্তাতেই ছিল না যে একটা পলিটিক্যাল রেজিম আসবে তাদের অভ্যুত্থানের ফলে, তারা এটা চান না। মহিউদ্দিন ভাই, আমি একটু আরেকবার জানতে চাই, এটা একটু অনেকেই প্রশ্ন করছে, একটু বাঁকা প্রশ্ন করছেন যে আপনি নিজেও জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমি একটু জানতে চাই ওই 3 নভেম্বরের পরে মানে এটা আপনি জাসদের যুক্ত ছিলেন এটাকে বাঁকা প্রশ্ন দেখছেন না, মানে অনেকেই জাসদের ভূমিকাটা নিয়ে অন্যভাবে কথা বলেন সেই সময় আর কি। আমি একটু আপনাকে ছোট্ট করে জানতে চাই যে 3 নভেম্বর ঘটে গেল, তারপরে জাসদ সক্রিয় হয়ে উঠলো, জাসদের গণবাহিনী সক্রিয় হলো, বিপ্লবী সৈনিক সংস্থার সক্রিয় হওয়ার নানা খবর আমরা পাই। আপনার বই পুস্তকে সেই তথ্যগুলো ভীষণভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা আছে। এবং একটা লিফলেট এমন ছিল যে জাসদও লিফলেট ছড়িয়েছে বিপ্লবী সৈনিক সংস্থার মাধ্যমে যে ভারতের চর, খালেদ মোশাররফ ক্ষমতা নিয়েছে, কিছু এমন একটা বিষয় আর কি। আমি একটু আপনার কাছে একটু এই নভেম্বর ঘটনা, 3 নভেম্বর ঘটনা প্রবাহে একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি তো তখন সম্ভবত সাংবাদিকতা করেন অথবা তখন সক্রিয় রাজনীতি ছিলেন। আপনি এই 75 এই সময় জি আপনি তখন কি 75-এ যখন এই ঘটনাগুলো ঘটে তখন তো আমি 75-এর আগস্ট মাসে আমি এমএ পরীক্ষা দিচ্ছি ওই সময়ে। তখন আর আমার অন্যদিকে তাকানোর ফুরসত নাই। তো পরীক্ষা হলো, তারপরে এক পেপার পরীক্ষা বাকি ছিল, তার মধ্যে 15 আগস্ট হলো, সেই পরীক্ষাটা অনেক পরে হলো। তো ধরেন সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে বোধহয় পরীক্ষাটা হলো। তারপরে তো পরীক্ষা শেষ আমাদের, তারপরে নভেম্বরের ঘটনাগুলো ঘটে। আমি জাসদ করেছি ওই অর্থে ঠিক না, মানে জাসদ সমর্থিত ছাত্রলীগের সঙ্গে কিছুদিন ছিলাম, তখনও আমি ছাত্র। পরে আর আমার ইয়ে ছিল না। আমি ছোট্ট করে আপনার কাছে বলতে চাই, অনেকেই আমাদের শ্রোতা আছেন, অনেকে আপনাকে আপনার তথ্য উপাত্ত জানেন। হ্যাঁ, আপনি জাসদের সাথে আপনার সংশ্লিষ্টতা কিভাবে, কতটুকু, কতদিন পর্যন্ত ছিল, সেটা যদি একটু ক্লিয়ার করতেন, আমার মনে হয় অনেকেই বিষয়টা একটু হয়তো একটু জানতে চান আর কি, আমার মনে হচ্ছে আর কি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 69-এর আন্দোলনের পরে, হ্যাঁ 69-এর আন্দোলনের পরে আমাদের এইচএসসি পরীক্ষা হলো। আমি ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হলাম, মহসিন হলের রেসিডেন্ট হলাম। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি ছাত্রলীগ করব। তো ছাত্রলীগের সম্মেলন হলো 70-এর মার্চে। নুরুল সিদ্দিকী প্রেসিডেন্ট হলেন, শাহজাহান সিরাজ সেক্রেটারি হলেন, আর আমি ছাত্রলীগ করা শুরু করি। তখন তো তোফায়েল আহমদ প্রেসিডেন্ট, আসমা আব্দুর রব সেক্রেটারি। তো ছাত্রলীগ করি। তারপরে ডাকসু ইলেকশন হলো 70-এর মে মাসে, আমি মহসিন হলের এজিএস হলাম।
71-এ মুক্তিযুদ্ধে গেলাম, আমাদের সবাই বিএলএফ এর সদস্য ছিল, আমিও বিএলএফ এর সদস্য ছিলাম। আমার কমান্ডার ছিলেন ইস্টার্ন সেক্টরে শেখ ফজলুল হক মনি, তার কমান্ডে আমরা ট্রেনিং নিয়েছি, যুদ্ধ করেছি। স্বাধীনতার পরে যেটা হলো, ছাত্রলীগের মধ্যে একটা বিভাজন দেখলাম, এক গ্রুপ বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর এক গ্রুপ মুজিববাদ। হ্যাঁ, তো সংখ্যাগরিষ্ঠ অংশটাই ছিল কিন্তু এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র পন্থী। আমি তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম এবং এইভাবে আমি মহসিনলে ছাত্র সংগঠন করি। আমি কিন্তু আনডিভাইডেড ছাত্রলীগ মহসিনল শাখার সাধারণ সম্পাদক ছিলাম, পরে ভাগাভাগি হলো। তারপরে আমি কিছুদিন পরে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিই, এটাও 72-এর মাঝামাঝি হবে। আমি তখন ওই যে দৈনিক গণকণ্ঠে কাজ শুরু করি, আমি তাদের বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসাবে এবার শুরু করি। আমি সিদ্ধান্ত নিয়ে আমি যেটুকু পারি সাংবাদিকতা করব আর পড়াশোনা করে পরীক্ষাগুলো দিব। তো সুতরাং ওইভাবেই কিন্তু আমি ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট বলতে তারপরে আর না। তারপরে তো এখান থেকে জাসদ হলো, ওইভাবে মানে সবাইকে যেহেতু চিনি, সবার সাথে যোগাযোগ আছে, তো সেই হিসাবে আমার তো ছাত্রলীগের যে মুজিববাদী গ্রুপ যে তার নেতাদের সঙ্গেও তো আমার যোগাযোগ আছে। আমার কিন্তু ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গেই আছে এবং পরবর্তীতে জাসদ যে এত টুকরা টুকরা হলো, তাদের সব গ্রুপের নেতাদের সঙ্গেই তো আমার কম বেশি যোগাযোগ আছে। ওই যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাওয়া, এটা আমার কখনো হয় নাই। তো আমি যেটা বললাম যে আমার তো অবশ্যই একটা সহানুভূতি ছিল জাসদের প্রতি, সেটা ছিল, এটা আমি তো অস্বীকার করব না। শুধু আমার কেন, আমার প্রজন্মের 80% তরুণেরই ছিল এটা, এবং এই পুরো প্রজন্মটি ভুল করেছে। হ্যাঁ, আমি 80 ভাগই বলবো। আমি তার ম্যানিফেস্টেশন আমরা দেখেছিলাম 73-এর ডাকসু ইলেকশনের সময়, তাই না? পুরো রাষ্ট্রযন্ত্র যখন এটার উপর হামলে পড়লো, এই বিজয়টা ছিনতাই করার জন্য, তো বোঝাই যায় যে কিরকম ট্রেন্ড ছিল। বাংলাদেশের যত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বেশিরভাগ তো তারাই জিততো। তো এটা তো আমরা ট্রেন্ডটা দেখেছি। তরুণরা একটা জিনিস মনে করবেন, পৃথিবীর কোনো দেশে তরুণরা সরকার সমর্থক হয় না, তরুণরা সবসময় প্রতিবাদী হয়, তরুণরা সবসময় এস্টাবলিশমেন্ট বিরোধী হয়। পৃথিবীর সব, বর্তমান থাইল্যান্ডে একটা এরকম ঘটনা ঘটছে, থাইল্যান্ডে একটা বড় ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশেই জোর করে সরকার সমর্থক এগুলিকে প্রতিপালন করা হয়, রাজতন্ত্রের বিরুদ্ধে আঙুল তুলেছে থাইল্যান্ড। আপনি অনুমতি দিলে একটু আলোচনায় আসি আরেকবারে, আমার একটু আপনার ব্যক্তিগত সাথে কথাগুলো জানলাম। আমি একটু আপনার কাছে এখন জানতে চাই, সেটা হচ্ছে যে খালেদ মোশাররফকে হটানো, জিয়াউর রহমানের সাথে কর্নেল তাহের অথবা জাসদের একটা সংযোগ, তারপরে 7 নভেম্বর চলে আসে আর কি। আমরা জানি যে এই সময়ের মধ্যে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তারা রাজনীতি করেছে, তারা বামপন্থী বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র রাজনীতি করেছে। এই সময় এসে তারা আসলে কোনো না কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য একটা পরিকল্পনা নিল, যার পরিকল্পনার সামনে হচ্ছে খালেদ মোশাররফ, যারা হচ্ছে জিয়াউর রহমানকে ব্যবহার করতে চাইলো অথবা জিয়াউর রহমানকে সাথে নিয়ে কিছু একটা করতে চাইলো। আমি এই ঘটনার ব্যাপারে আপনাকে একটু জানতে চাই যে বিপ্লবী সৈনিক সংস্থা সেনাবাহিনীর মধ্যে অ্যাক্টিভ হওয়া এবং তারপরে 7 নভেম্বর চলে আসা, এই প্রেক্ষাপটে জাসদ কি ভূমিকা পালন করলো এবং জিয়াউর রহমান আসলে কিভাবে কখন আবার নিজের কন্ট্রোলে আসলেন। এর মাঝখানে আমি একটা বিষয় আপনাকে জানতে চাই মহিউদ্দিন ভাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর মাঝখানে এরকম একটা সংগঠন গড়ে তোলা বিপ্লবী সৈনিক সংস্থার মতো এমন উদাহরণ বিশ্ব অন্য কোথাও আছে, বা এটা আসলে বাংলাদেশের জন্য নতুন কিছু ছিল কিনা, বা সেনাবাহিনীর মধ্যে এমন সংগঠন করার এরকম তো উদাহরণ আছে। আমরা যদি বিপ্লবের সোভিয়েত মডেলটাকে সামনে রাখি, সোভিয়েত মানে রাশিয়ান আর্মিতে তো রাশিয়ান কমিউনিস্ট পার্টির কাজ ছিল এবং তাদের একটা বড় অংশ ইনভলভ ছিল। যে 17 সালে যে সেন্ট পিটার্সবার্গ নাম ছিল কি, পেট্রোগ্রাড, সেখানে যে অভ্যুত্থানটা হলো, যেটাকে আমরা অক্টোবর বিপ্লব বলি, মহান অক্টোবর বিপ্লব, এর মূলত ছিল সেনাবাহিনীর একটা সৈনিকরাই। তো সুতরাং আপনি যখন বিপ্লব চিন্তা করবেন, তখন তো আপনি প্রথাগত সংবিধান আইন কি বলে সেটার ধার ধারবেন না। আপনি বাংলাদেশেই আমরা এই জিনিসটা দেখি যে পাবলিক সেক্টরে চাকরি করে, সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে একজন কমিউনিস্ট পার্টির নেতা হতে পারেন। এটা কোনো তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশে আমি এই জিনিসটা দেখি নাই। তো সুতরাং কেউ যদি বিপ্লব করতে চায়,
তারা তো সব জায়গাতেই কাজ করবে, তার ব্যুরোক্রেসির মধ্যে তার কাজ থাকবে, সেনাবাহিনীর মধ্যে কাজ থাকবে। বিপ্লব শব্দটাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে এটাকেও গ্রহণ করতে হবে। এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্র ক্ষমতাকে অ্যাড্রেস করে রাজনীতি করে, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্যই তো রাজনীতি, তো সেটা আমাদের দেশের তো সমস্ত রাজনৈতিক দলই চিন্তা করে, কিন্তু সবাই সেভাবে সক্রিয় হয় না। যেমন মনে করেন যে এদেশের কমিউনিস্ট পার্টি, তারা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতি না করে তারা সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের ভেতরে ইনফিলট্রেট করে আওয়ামী লীগকে ট্র্যাকে রাখবে। এটা ছিল সোভিয়েত ইউনিয়নের ফরেন পলিসি। তারা সোভিয়েত ইউনিয়নের ফরেন পলিসিকে সার্ভ করেছে। তারা তো বিপ্লব করতে চায় নাই বাংলাদেশ। এই মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি, পিকিংপন্থী কমিউনিস্ট পার্টিগুলো তাদের পিকিং এর লাইন ফলো করেছে। তারা বলেছে পাকিস্তান তাদের বন্ধু, হ্যাঁ, কি রাশিয়ানরা ষড়যন্ত্র করে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে এখানে একটা ভারতের পুতুল সরকার করেছে, সুতরাং এটা হইলো শত্রু। তো পিকিংপন্থী কমিউনিস্ট পার্টিগুলো ওই লাইনেই গেছে। এরা তো কেউই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে অ্যাড্রেস করে সত্যিকার অর্থে বিপ্লব করার রাজনীতি, মানে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রক্রিয়া যায়নি। জাসদ নীতিগত ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে এবং ক্ষমতাসীনদেরকে উৎখাত করবে। তারা সেইভাবে সক্রিয় ছিল। এখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই দেশে আওয়ামী লীগ এবং তার মিত্ররা, আমি আওয়ামী লীগ সবাইকে বলবো না, আওয়ামী লীগের একটা বড় অংশ প্রচন্ড রকম ভারত বিরোধী এবং প্রচন্ড রকম সাম্প্রদায়িক, এটা আমরা জানি। তারপরেও আমরা উপরে উপরে দেখি এরা ভারতপন্থী, এবং তাদের মিত্র যারা ছিল মুজাফর ন্যাপ এবং সিপিবি, এদের বাইরে যত রাজনৈতিক দল ছিল সবাই তো ভারত বিরোধী রাজনীতি করেছে এখানে। কিন্তু জাসদ যেহেতু সবচেয়ে বেশি সক্রিয় ছিল, সুতরাং সবাই জাসদের দিকে আঙ্গুলটা তোলে। আমি একটু আলোচনা আসতে চাই যে 3 নভেম্বরে ঘটনা প্রবাহ ঘটে গেল, তারপর থেকে আস্তে আস্তে খালেদ মোশাররফ, সাফায়েত জামিন, আমরা কর্নেল হুদার কথা জানি, হায়দারের কথাও জানি। তখন হায়দার মনে মেজর ছিলেন সম্ভবত, না মেজর আরো একটু বড় পদে ছিলেন, আমার এক্সাক্টলি মনে নেই। তো তারা আস্তে আস্তে কন্ট্রোল হারাতে শুরু করলেন, এবং এদিকে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা জিয়াউর রহমানের সাথে যোগাযোগ, এবং জিয়াউর রহমানকে মুক্ত করে আবার 7 নভেম্বর একটা ঘটনা প্রবাহ ঘটে গেল আর কি। এইটা কিভাবে ঘটলো, কার মাধ্যমে ঘটলো, সেটা একটু আপনাকে জানতে চাই। এবং এই প্রশ্নটার শেষ অংশে বলি, জিয়াউর রহমান আসলে কখন 7 নভেম্বরে কখন বোধ করলেন যে তিনি আবার আসলে তিনি তার স্বপদে ফিরেছেন এবং তিনি নিরাপদ এবং তিনি তার ক্ষমতাকে সুসংহত করতে পারেন? এটা আসলে কখন থেকে আলোচনা বা কখন থেকে তিনি এটা ভাবতে শুরু করলেন, মহিউদ্দিন ভাই? আচ্ছা, সৈনিক সংস্থার ব্যাপার একটা ব্যাপারে আমি একটু তথ্য দিয়ে একটু ক্লিয়ার করি। এটা কিন্তু জাসদ তৈরি করে নাই। সৈনিক সংস্থা 72 সাল থেকেই সৈনিকদের একটা ছিল, এই জেসু এনসিওরা এটা করেছিল। এটা সূত্রপাতটা হয় এয়ারফোর্সের মধ্যে, পরে সেনাবাহিনীর মধ্যেও হয়, এবং তাদের যারা নেতা ছিলেন তারা মেজর জলিল, জাসদের যে সভাপতি, তার সঙ্গে যোগাযোগ করেন। এরা অনেকেই মেজর জলিলের 9 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। জলিল তাদেরকে সহযোগিতা দেবেন বলে আশ্বাস দেন। এটা কিন্তু জাসদের সাংগঠনিক কাঠামোর বাইরে। মেজর জলিল যখন 74-এ 17 মার্চ অ্যারেস্ট হয়ে যান, তখন তিনি তাদেরকে বার্তা দেন যে হেন্সফোর্থ তোমরা কর্নেল তাহেরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবা। তখন এটা কর্নেল তাহেরের কাছে আসে। তো সৈনিক সংস্থা কিন্তু জাসদের কোনো সংগঠন ছিল না, যে অর্থে বিপ্লবী গণবাহিনী, এটা কিন্তু জাসদের ঔরস্যজাত একটি সামরিক সংগঠন আমি বলবো, জাসদের প্রক্রিয়া থেকে। কিন্তু বিপ্লবী সৈনিক সংস্থাটা কিন্তু তা না, সেটা ছিল অনেকটা সেনাবাহিনীর ভিতরেই অনেকটা ট্রেড ইউনিয়ন ধাঁচের। এটাকে ব্যবহার করতে চেয়েছিলেন জাসদ নেতৃত্ব বা তাহের, আমি সেভাবে বলবো। তো সেটা ওয়ার্ক করে নাই, কারণ সেখানে সৈনিকরা অত পলিটিসাইজ ছিল না, খুব একটা অল্প সংখ্যক সমর্থক ছিল তাহেরের সেখানে। আর অধিকাংশ বেঙ্গল রেজিমেন্টের সোলজাররা যারা বিদ্রোহ করলো 7 নভেম্বরে, তারা ছিল মূলত জিয়াউর রহমানের পক্ষে, তারা কিন্তু তাহেরের পক্ষে ছিল না। তো এই যে ক্ষমতার, তো সেখানে আমরা যেটা দেখি 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত যে ক্ষমতার যে ভারসাম্য এদিক সেদিক চলে যায়, এখানে কিন্তু ত্রিমুখী একটা আমরা দেখি, জিয়া, খালেদ, তাহের। এখন তাহের তো সেনাবাহিনীর কেউ না, কিন্তু তার পেছনে একটি রাজনৈতিক শক্তি আছে জাসদ। জাসদ রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এখন জাসদের পরিকল্পনায় বাদ সাধছে হলো খালেদ। তো ওই প্রশ্নে জিয়ার সাথে তাহেরের একটা ইকুয়েশন হয় খালেদের এগেনস্টে, এবং
খালেদের পতনের পরে জিয়া এবং তাহেরের যে ইকুয়েশন এটা ভেঙে যায় এবং এরকমই হয়। আচ্ছা, আর একটা জিনিস, জিয়া রহমানের যে পরবর্তী যেটা বলেন তিনি কখন বুঝতে পারলেন, 3 তারিখে তাকে যখন অন্তরীণ করা হয়, তাকে কিন্তু অন্তরীণ করেছে 46 ব্রিগেডের অফিসাররা, সৈনিকরা। তারা দুটো কাজ করেছে, একটা হচ্ছে তাকে নিষ্ক্রিয় রাখা, অন্তরীণ বলে কিন্তু তাকে একেবারে জেলখানায় ঢুকে ওইরকম কিছু করেনি। উনি তার বাড়িতেই আছেন, তার স্ত্রী আছেন, তার সন্তানরা আছে, তার সন্তানরা স্কুলেও যাচ্ছে, কোনো সমস্যা নাই, তিনি বাইরে যোগাযোগ করতে পারছেন না সরাসরি। কিন্তু তাকে অন্য ওইভাবে বন্দি করে রাখা এটা আমি মনে করি না, উনি ছিলেন, কিন্তু তিনি ছিলেন অনেকটা নিষ্ক্রিয়, কিন্তু তিনি একেবারে যোগাযোগহীন ছিলেন এটা আমি বলবো না। কারণ পরে কর্নেল তাহেররা যে দাবি করেছেন যে জিয়া তাদের সাথে যোগাযোগ করেছেন, তাকে বলেছেন তোমরা একটা ইন্টারভিউ করো, তার মানে যোগাযোগ হয়তো ছিল। কিন্তু যখন ওই খালেদের বিরুদ্ধে এবং জিয়ার পক্ষে যখন বিভিন্ন সেনানিবাস থেকে লোকজন ঢাকার পথে রওনা দেয়, এমন অবস্থা, বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে, এটা তো খালেদের ইয়েতে ছিল না, সে এন্টিসিপেট করেন নাই উনি এটা। তো সুতরাং এই জিনিসটা হয়ে গেছে এবং 6 তারিখ রাতেই, রাত দুপুরেই যখন এই সৈনিকরা যখন ব্যারাক থেকে বেরিয়ে আসলো এবং অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে ঠুস ঠাস করে, এর মধ্যে কিছু ছিল জাসদের লোক, অধিকাংশ ছিল সেনাবাহিনীর লোক, জিয়ার পক্ষের লোক, এখানে ফারুক রশিদ এদের পক্ষের লোকরাও আছে, মুস্তাকের পক্ষের লোকরাও আছে। তো এটা হয়েছে এবং রাত 2টা 2:30টার দিকে আপনার হয়তো খেয়াল আছে 15ই আগস্টের কুশীলবদের একজন ছিল সাব মেজর মহিউদ্দিন। উনি কিন্তু ব্যাংককে যান নাই 3 নভেম্বরে, উনি ছিলেন, উনি জিয়াকে নিয়ে ওই ক্যান্টনমেন্টে ওই সেকেন্ড ফিল্ডের অফিসে নিয়ে আসেন এবং সেখানে অন্যান্য অফিসাররা আসে। তো বলা যায় যে 7 তারিখ আর্লি মর্নিং এ 2টার সময় জিয়া মুক্ত হন এবং তার উইদিন আওয়ার্স উনি ওনার নিয়ন্ত্রণটা এস্টাবলিশ করতে সমর্থ। মহিউদ্দিন ভাই, আপনি আপনার কাছে আরেকটি তথ্য এখন জানতে চাই, এই তথ্যটা একটু আমি জানতেই চাই আপনার কাছে, আপনি কি মনে করেন? আমি আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা প্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ, আমার সামান্য আগ্রহ আছে, খুব বেশি নয়। আমি 3টা বই একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই এই বইগুলো পড়েছেন। এটা মেজর হায়দারকে নিয়ে লেখা, জহিরুল আলম তিনি লিখেছেন, সম্পাদক করেছেন। মেজর হায়দার তার বিয়োগান্তক বিদায়। আমি আরেকটা বইয়ের কথা বলি, নীলুফার হুদার লেখা, এটাও 71 ঘটনা প্রবাহ আছে, 75 ঘটনা প্রবাহ আছে। হাজব্যান্ড অমর যুদ্ধ এই বইটার নাম। কর্নেল হুদার জীবন কাহিনী এবং তার হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ এখানে আছে। একটা বইটা আপনাকে দেখাতে চাই, এই বইটা সম্পর্কে জানেন, আমি খালেদ মোশাররফের সম্পাদিত বই এমআর আক্তার মুকুল। এই বইটা একটু পুরাতন, এটার মধ্যেও খালেদ হত্যার নানা ধরনের ঘটনা প্রবাহ তথ্যপাত্র আছে। আমি আসলে ভাই এছাড়া আরো কয়েকটি বই, যে কয়েকটি বই আমি এই বইটার কথা বলি, শাফাত জামিল সাহেবকে তো আমরা তো ইন্টারভিউ পাই না, শাফাত জামিল সাহেবের বইটাই আমরা পড়ি। শাফাত জামিলের বই এটা, আব্দুল হামিদ পিএসসির বই আমি আপনাকে একটু বলতে পারি। তো এই যে ঘটনা প্রবাহ গুলো, এই বইটা একটু আপনাকে দেখাতে চাই, হয়তো যারা দর্শক আছে তারাও হয়তো পরে একসময় দেখতে পারবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা এম এ হামিদ পিএসসির বই। হ্যাঁ, এই বইগুলো তো ওই সময় ঘটনা প্রবাহের দলিল। এটাও আরেকটা খুবই খুবই চমৎকার বই, আমার লাইব্রেরিতে থাকা, আমি একটু আপনাকে দেখাতে চাই। সেটা আপনার মাধ্যমে দর্শকরা হয়তো দেখবে বইটা। এক জেনারেলের নীরব সাক্ষ্য, এই 75-71 ঘটনা প্রবাহের একটা অত্যন্ত বড় দলিল আমি বলবো আর কি। আমি আমার সামান্য পড়াশোনা এই বই পুস্তক গুলো এইখান থেকে পড়ার পরে আমি একটু আসলে জানতে চাই যে আসলে আমাদের মুক্তিযুদ্ধে 3 জন মহান বীর তার 3 তারিখ অভ্যুত্থান করেছিলেন, যুক্ত ছিলেন, হায়দার এবং হুদাকে আসলে কারা হত্যা করে? আচ্ছা, আমি আপনাকে আরেকটা বই দেখাই। জি প্লিজ প্লিজ। আমরা অনেক বই নিয়ে, দর্শক আপনারা হয়তো সামনে আছেন, আমরা অনেকগুলো বই নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, এটা একটা ভালো দিক। আমি আপনাকে আরেকটা বই দেখাই, এই বই। জি 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 জি, হ্যাঁ, সৈনিক জীবন, এই বইটা আমি কিনেছি, এখনো পড়া হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা, মেজর হামিদ সাহেবের লেখা। তো বাংলাদেশ সেনাবাহিনীতে 46 ব্রিগেডটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু এর কমান্ডার শাফায়েত জামিল, তার একটি বই আপনি দেখিয়েছেন। জি জি জি। আর একটি হচ্ছে এই ব্রিগেড মেজর হাফিজউদ্দিন, তিনি খুব গুরুত্বপূর্ণ। এই দুজনের বয়ান আমরা তাদের 2টা বইতে পাই। সুতরাং 15ই আগস্ট
3 নভেম্বর, 7 নভেম্বর, এই 3টা জিনিস নিয়ে এই দুজনের বইয়ে এটাকে আমরা মোটামুটি প্রত্যক্ষদর্শীর বয়ান হিসেবেও দেখতে পারি। বাকি যারা লিখেছেন তারা এর কাছে শুনে ওর কাছে শুনে এইভাবে অনেকটা। তো সেজন্য আমি এই 2টা বইয়ের তথ্যগুলোকে বেশি গুরুত্ব দিব। দ্বিতীয়ত হচ্ছে জিয়ার বিরুদ্ধে যে বিদ্রোহটা 3 নভেম্বরটাকে আমরা যদি বলি, সাফায়াত এবং হাফিজ যেটা করলেন, তারা দুজনে কিন্তু মুক্তিযুদ্ধের সময় জিয়ার কমান্ডে জেড ফোর্সে ছিলেন। সুতরাং জিয়ার এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং হাফিজ পরে বিএনপিও করেছেন, পরে জিয়ার মৃত্যুর পরে, তখন তিনি বিএনপি করেন না, তিনি বিএনপি করেছেন অনেক পরবর্তীতে, মানে খালেদা জিয়ার বিএনপি করেছেন। তখন যেটাই হোক, এই দুইজন জিয়ার কমান্ডে যুদ্ধ করা সত্ত্বেও জিয়ার বিরুদ্ধে তারা গেলেন, এটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট একটা ব্যাপার। অনেক সময় নানান ধরনের অ্যালাইনমেন্ট থাকে না, দলবাজি, সেটা কিন্তু হয়নি। যেমন খালেদের সঙ্গে যারা ছিলেন 71-এ, তারা মোটামুটি 75-এও তারা খালেদের সঙ্গে ছিলেন, আমরা দেখেছি। হ্যাঁ, এরকম অনেকেই ছিলেন। এখন কথা হচ্ছে যেটা হয়, এই যে পৃথিবীর সমস্ত দেশে সামরিক অভ্যুত্থান, প্রথম কথা হচ্ছে সামরিক অভ্যুত্থান বা এই ধরনের ক্ষমতার পালাবদল ভায়োলেন্ট হয়। আমরা মনে হয় মহিউদ্দিন ভাইকে আবারও একটু হারিয়ে ফেলেছি, কারণ আমাদের ইন্টারনেট একটু ঝামেলা করে বা করতেই পারে। আমরা হয়তো মহিউদ্দিন ভাইকে আবার একটু পরে সংযোগটা পেয়ে যাব। যারা শুনছেন দেখছেন তাদেরকে একটু ধৈর্য ধরে অনুরোধ করছি। এই ফাঁকে বলে রাখি যে যারা আসলে বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের এই ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চান, পড়তে চান, তারা এই বইগুলো পড়তে পারেন। আমি আমি নিজেও একটু একটু পড়ার চেষ্টা করেছি। এই ধরনের বদলের মধ্যে ভায়োলেন্স আসে, একমাত্র আমরা 3 নভেম্বরের টুতে কোনো ভায়োলেন্স দেখি নাই সেই অর্থে। 15 আগস্টে দেখেছি, আর 7 নভেম্বরও আমরা দেখলাম। এখন 7 নভেম্বরে যেটা হয়েছে, এই যে ওই দিন কিন্তু যে 3 জনের কথা বলা হলো যে সকালবেলা তারা নিহত হলেন, খালেদ, হুদা, হায়র, আমি বলি তারা যদি বেঁচে যেতেন সেটা আশ্চর্যজনক হতো। কারণ অভ্যুত্থান ব্যর্থ হলে তার পরিণতিটা এরকমই হয়, সচরাচর, ব্যতিক্রম থাকতে পারে। তাদের সেই পরিণতিটা হয়েছে। এখন তাদেরকে কে মেরেছে এটা নিয়ে কিন্তু রাজনীতি হতে পারে। যেমন একদল বলবে এটা জিয়া মেরেছে, যেহেতু জিয়ার একটা পার্টি আছে সুতরাং তাকে একটা পচানোর ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু প্রমাণিত না। আপনি যতগুলো বই পড়বেন কোথাও কিন্তু আপনি পাবেন না যে জিয়া নির্দেশে তাকে মারা হয়েছে। তাহলে কে মারলো তাকে? আমি এই জন্য মেজর হাফিজের বইটিকে পড়তে বলবো আপনাকে। সেখানে কিন্তু যারা মেরেছে বা যারা মেরেছে, ওই যে একটা সিপাহী অভ্যুত্থান হলো 7 তারিখে, সেই ক্যাওসের মধ্যেই কিন্তু তারা মারা গেলেন। কিন্তু কার নির্দেশে মারা গেলেন এটা একটু আবছা একটা ইঙ্গিত মেজর হাফিজের বইতে আছে, তো আমি সেটা দেখতে বলবো। আর নীলুফার হুদার বইতে উনি যেভাবে বর্ণনা করেছেন সেখানে একটা আবছা ইঙ্গিত পাওয়া যায় যে টেলিফোনে কথা হচ্ছিল, মাঝখানে জিয়া রহমানের ওই মিটিং থেকে তাহের কিছুক্ষণের জন্য বাইরে গেলেন, আবার ফিরে আসলেন, এর মধ্যে একটা ঘটনা ঘটলো। এটা আবার তিনি আরেকজনের কাছে শুনেছেন। তো সুতরাং এইভাবে আমার মনে হয় সম্ভবত আমি শুনেছি, জেনেছি, এইভাবে তো আর ইতিহাস লেখা যাবে না। আর ফ্যাক্ট গুলো আমরা কিভাবে বের করব? আমাদের মধ্যে যদি কোন রকমের রাজনৈতিক মতলব না থাকে, সত্য অনুসন্ধানের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। এবং যার গুলিতে মারা গেছেন খালেদ, তার নামটিও কিন্তু মেজর হাফিজের বইতে আছে। আমরা তো এগুলো অনুসন্ধান করে বের করতে পারি। এখন এটা তো ব্যক্তিগত ভাবে আমার আপনার পক্ষে সম্ভব না, এখানে রাষ্ট্র ইনভলভ হতে হবে যদি রাষ্ট্র চায়। কিন্তু আমি এটা মনে করি এই যে সেনা কমান্ডারদের পারস্পরিক বিরোধে, কনফ্লিক্টে একটার পর একটা কু হয়েছে, এবং এই কনফ্লিক্ট 71 সালে শুরু, 81 সালে ইনজুর কিলিং এর মধ্য দিয়ে শেষ। এর মধ্যে অনেকগুলো এরকম ঘটনা আছে। তাদের ফলে এখন এমন একটা জায়গায় এসেছে সেনাবাহিনীতে যে এই ধরনের ঘটনাগুলো আর ঘটার সম্ভাবনা আমি দেখি না।
আমরা দেখেছি যেটা এর পরবর্তীতে দুটো অভ্যুত্থান, 82 সালে একটা আর 2007 সালে, যেটাকে আমরা 1/11 বলি, এখানে সেনাবাহিনী কর্তৃত্ব ছিল, এই দুটোতে কিন্তু আমরা ভায়োলেন্স দেখি নাই সেই অর্থে, সেনাবাহিনী কর্তৃত্ব নিয়ে নিয়েছে। ভবিষ্যতে আমি মনে করি যে হ্যাঁ হ্যাঁ এটার কথাই বলছি। তো সুতরাং এই যে যেটাকে আমরা বলি যে গোষ্ঠীগত বিবাদ বা কোন্দল, যেটা সেনাবাহিনীতে আগে আমরা দেখতাম, আমার মনে হয় সেই ফেজটা পেরিয়ে এসেছে। এখনো আছে সেনাবাহিনীর মধ্যে দলাদলি, ব্যক্তিগত পছন্দ একজন কমান্ডারকে হয়তো কেউ পছন্দ করেন, আরেকজন অপছন্দ করেন, এটা আছে। কিন্তু এটা নিয়ে দলাদলি মারামারি হয়ে যাবে এটা আমি মনে করি না। সেই পরিস্থিতিতে নাই। সেনাবাহিনী এখন আগের চাইতে অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি পেশাদার। মহিউদ্দিন ভাই, আমি 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 বুঝতে পেরেছি হয়তো আপনি এই যেহেতু আসলে বীর মুক্তিযোদ্ধা একজন বীরোত্তম খালেদ মোশাররফের হত্যাকাণ্ড এবং আরো দুজন বীর মুক্তিযোদ্ধার হত্যাকাণ্ডের বিষয়ে যেহেতু কোনো রাষ্ট্রীয়ভাবে এন্ডোর্স করা কোনো তথ্য নেই, এই বিষয়ে তো একটু কমেন্ট করা খুব মুশকিল। আপনি একটু কমেন্ট না করতে চাননি বোঝাই যাচ্ছে, কোনো সমস্যা নেই, এটা আপনি ছেড়ে দিয়েছেন। আমি এখানে বলি, এখানে কিন্তু এই যে তিনজন মানে মেইন প্রধান চরিত্র নভেম্বর, জিয়া, তাহের, খালেদ, তিনজনই বীরত্তম। হুদা হায়দার তারাও বীরত্তম। এখন মুশকিল হচ্ছে যে এই বীরত্তমদের মধ্যেই তো কনফ্লিক্টটা। এখান থেকে কোনো রাজাকার এসে তো তাদেরকে মারে নাই। সুতরাং কনফ্লিক্টের নেচারটা আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে আমরাকে যদি এটাকে বলি যে এটা ক্ষমতার দ্বন্দ্বকেই যদি আমরা ইয়ে হিসেবে দেখি, এই ক্ষমতার দ্বন্দ্বে তারা মারা গেছে। এখন কে মেরেছে? খালেদ হুদা হায়দারকে কে মেরেছে? এখানে নাম আছে একজন ক্যাপ্টেন জলিলের কথা নাম আছে। তাকে কে নির্দেশ দিয়েছে? মেজর হাফিজের বইতে ইঙ্গিত আছে এটা মীর শওকত আলী সম্ভবত বলে থাকতে পারে, এই ধরনের কথা আছে। এখন এটার উপর ভিত্তি করে আমি এই নামটা আগেও শুনেছি। তো সুতরাং এটা নিয়ে যেহেতু পরিপূর্ণ তদন্ত হয় নাই, এবং তদন্ত হওয়ার আগে যখন আমরা বলে দিই, কেউ বলে তাহেরের নির্দেশে মারা হয়েছে, কেউ বলে জিয়ার নির্দেশে মারা হয়েছে, যখন আমরা বলে দিই তদন্ত ছাড়াই, তখন কিন্তু আর আসলে এই ধরনের একাডেমিক আলোচনার স্কোপ থাকে না। আমরা তো সিদ্ধান্ত নিয়েই বসে আছি, তাই না? আমি বলছি যে এই ধরনের বিষয় নিয়ে যদি অনুসন্ধান রাষ্ট্র করতে পারে, আর একটা আমরা একাডেমিক গবেষণা করতে পারি, সে সুযোগটুকু রাখতে হবে। আপনি কি তাহলে একটু জানি না, হয়তো এই আলোচনা কেউ শুনছেই না, কিছু মানুষ শুনছেন, পরে হয়তো অনেকে ইউটিউবে দেখবেন। আপনি কি তাহলে এরকম একটা অনুসন্ধানের জন্য আপনি আহ্বান জানান বা মনে করেন এর অনুসন্ধান হওয়া প্রয়োজন এই বিষয়ে? অন্তত অনুসন্ধান তো হতেই পারে, তার কারণ হচ্ছে যে ওই সময়ের অনেকেই তো এখনো জীবিত আছেন। আর মুশকিল হচ্ছে যারা জীবিত আছেন তারা অনেকেই কিন্তু তাদের অনেকের কিন্তু রাজনৈতিক মতলব আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আমরা এই প্রশ্নের উত্তরটাও পেলাম। আমরা হয়তো আপনাকে আবারও একটু লাইভে পাবো। আমরা লম্বা সময় আলোচনা করছি, আমাদের ইন্টারনেটে সমস্যা হচ্ছে, আমরা হয়তো আবারও আলোচনা করবো। আমি আমি আপনাকে যারা আলোচনাটা শুনছেন আমি তাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই ঘটনা প্রবাহ নিয়ে আসলে বিভিন্নমুখী তথ্যপত্র জানাই এই আলোচনার মূল উদ্দেশ্য। কাউকে আসলে দোষী সাব্যস্ত করা, কাউকে আসলে সেই সময় খলনায়ক সাব্যস্ত করা এই আলোচনার উদ্দেশ্য নয়। আমরা একটু যারা ইতিহাস অনুসন্ধিৎসু মানুষ আছি তারা আসলে এই ঘটনা প্রবাহটিকে যারা মহিউদ্দিন আহমেদের দৃষ্টি থেকে সেটি জানার চেষ্টার উদ্দেশ্যে আসলে এই আলোচনাটি। মহিউদ্দিন ভাইকে নিশ্চয়ই আমরা পাবো। আমি মহিউদ্দিন ভাইকে প্রথম আলোচনা নিয়েছি কারণ তিনি এই বিষয়ে অনেক গভীরভাবে গবেষণা করেছেন, অনুসন্ধান করেছেন। আমরা তাকে পেয়েছি, আমরা নিশ্চয়ই মহিউদ্দিন ভাইকে একটু পরে আবারও পাবো। সেই জন্য তাকে আমার এই আলোচনায় আহ্বান জানানো। তিনি আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাড়া দিয়েছেন, তো যার ফলে তাকে আমি আলোচনায় পেয়েছি। আমরা হয়তো একটু পর আবার তবে আমি আপনি জানিয়ে রাখি যে এই ঘটনা প্রবাহ কারণ আমার ব্যক্তিগতভাবে আমি জানি না, আমি সেই অর্থে একেবারেই অ্যাক্টিভলি রাজনীতির সাথে যুক্ত নই, তবে আমার মেলাঘর যাওয়ার সুযোগ হয়েছিল। আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, যখন সাংবাদিকতা করেছি তখন আমি একবার মেলাঘর যেতে পেরেছিলাম। আমি মহিউদ্দিন ভাইকে পাচ্ছি আবার। হ্যাঁ 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 মহিউদ্দিন ভাই একটু আরেকবার ঢুকতে হবে, মহিউদ্দিন ভাইকে আবার একটু আচ্ছা। হ্যাঁ আমি লাইনে আছি, আরেকবার একটু ঢুকবেন দয়া করে। হ্যাঁ
হ্যাঁ, জি, 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 আমি আপনাকে নিয়েছি আমি। হ্যাঁ, আমি নিয়েছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, হ্যাঁ, হ্যাঁ, মইদুল ভাই পেয়েছে। ক্ষমা, ক্ষমা, ইন্টারনেটের জন্য আমাদের অবস্থা। আমি আপনাকে নিয়ে আলাপ করছিলাম। মইদুল ভাই, আমি 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 আলোচনাটা বেশি বাড়াতে চাই না। প্রায় ঘন্টাখানেক চলে আসছি আপনার কাছে আমি। আলোচনা তাহলে আমি আমি আপনার ওই প্রশ্নের উত্তরটা আমি বুঝতে পেরেছি। আমরাও আসলে একটা অনুসন্ধান চাই, একটা একাডেমিক আলোচনার সুযোগ থাক, সেটা আমরা চাই। এবং এই ৩ জন বীর, আমি তাদের কথা বলছিলাম আমার আমি ব্যক্তিগতভাবে একটা মেলা। কথা বলি, মনে করেন যে জি, আমার আগ্রহ আছে ব্যাপারটা নিয়ে জি, নাড়াচাড়া করার, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সেনাবাহিনীর আর্কাইভ, পুলিশের আর্কাইভ, রাষ্ট্রীয় তথ্য তো আমি পাবো না। রাষ্ট্র যদি আমাকে সমর্থন দেয় আমি এটা করতে পারি। তো রাষ্ট্রের এই ব্যাপারে আগ্রহ আছে বলে আমার এখনো মনে হয় না। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনার একটা অবস্থানের কথা আমরা জানলাম। আমি একটু আলোচনাটা শেষের দিকেই চলে এসেছি। আলোচনা শেষ করতেই চাই। মহিউদ্দিন ভাই, জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। তিনি সেনাবাহিনীর মধ্যে আ আ তার সকল ধরনের ক্ষমতা বা তার শক্তি তিনি প্রতিষ্ঠা করলেন। তিনি কন্ট্রোল নিলেন সবকিছুর। এবং পরে দেখা গেল যে আ জাসদ আবার তার কাছ থেকে আ দূরে সরে যাচ্ছিল। অথবা তিনি জাসদকে তিনি দূরে সরে দিচ্ছিলেন। আসলে জাসদের সাথে জিয়াউর রহমানের সমীকরণটা কি ছিল? এবং এই সমীকরণটা আসলে কখন তিক্ততায় পর্যবসিত হলো? যা আমরা জানি ইতিহাসে, জাসদের আমরা যা জানি, যে জাসদের ন্যারেশন সাথে গুলো জানি, আমি একটু প্রশ্ন শেষ করি। আমরা যে ন্যারেশন গুলো জানি, যে যে আমরা জানি এই যে ন্যারেশন, তাহের প্লিজ সেভ মি, মাই পিপল উইল দেয়ার, তারপরে তাহের মাই না, ফ্রেন্ড, ইউ সেভ সেভ মি মাই টেভ লাইফ, মি, এই এই এগুলো সেভ মি, ন্যারেশনের বাইরে জানতে পারি আপনার কাছ থেকে। না না না, সেভ মাই লাইফ এটা আমার কাছে মানে বিশ্বাসযোগ্য মনে হয় না। এজন্যই মনে হয় না কারণ জিয়ার প্রাণের সংশয় হয় না। ইট ওয়াজ এনশিওর্ড। মেজর হাবিজ কথা বলে দেখতে পারেন, এটা এনশিওর করা হয়েছে অন্তরীণ রাখা হবে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না। সুতরাং তার জীবন সংশয়ের কোনো প্রশ্নই ওঠে না। যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু জাসদের একটা অভ্যুত্থান পরিকল্পনা ছিল, এই পরিকল্পনাটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, 15ই আগস্টের আগে থেকেই ছিল। এই পরিকল্পনায় তারা সেনাবাহিনীর সমর্থন চেয়েছিল। সেনাবাহিনীর মধ্যে তো তাদের কাজ ছিল। এখন কথা হচ্ছে যে জিয়ার মধ্যে তো উচ্চাকাঙ্ক্ষা ছিল, এটা আমরা জানি। তো সুতরাং জিয়াও তো জাসদের সাথে একটা সম্পর্ক রাখতে চেয়েছিল, যেহেতু জিয়া মনে করেছে জাসদ একটা ফর্মিডেবল ফোর্স, তাই না? জিয়া তো ওই কি বলে মুসলিম লীগ বা ওই মুসলিম লীগ তো বলবো না, মানে যে সাম্যবাদী দল বা অমুক দল এগুলির পেছনে যাবে না, যাবে একটা সক্রিয় দলের পেছনে। তো তাহের ছিল ইন্টারফেস বিটুইন জাসদ অ্যান্ড জিয়া। জাসদ একটা ধারণা পেয়েছে তাহেরের কাছ থেকে যে তারা যদি অভ্যুত্থান করে তাহলে তারা একটা সাপোর্ট পাবে সেনা নেতৃত্বে। আর জিয়া একটা ধারণা পেয়েছে তাহেরের কাছ থেকে যে সে যদি কিছু করে তাহলে তার পেছনে জাসদ আছে। কিন্তু যে মুহূর্তে খালেদ মোশাররফ দৃশ্যপট থেকে সরে গেলেন, তখন কিন্তু ক্ষমতাটা জিয়ার হাতে, কারণ কিন্তু ক্যান্টনমেন্টে তাহের হচ্ছেন বহিরাগত। তো সুতরাং এখানে তো কেন জিয়া তাহেরের সাথে ক্ষমতা শেয়ার করতে যাবেন? আর তাহেরের যে সমস্যাটা হয়েছে, তার আমি একটা শব্দ ব্যবহার করতে চাই যে তার বলে যে পলিটিক্যাল ইম্যাচুরিটি এবং অ্যারোগ্যান্সের কারণে তিনি জিয়ার সাথে একটা কনফ্লিক্টে গেলেন, এবং এই কনফ্লিক্টের কারণে তাকে তো প্রাণ দিতে হলো, জাসদের হাজার হাজার কর্মীকে প্রাণ দিতে হয়েছে, বা তাদেরকে জেলে যেতে হয়েছে, ভুগতে হয়েছে, তাদের ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে। পুরো জাসদ পার্টিটাকে জিয়াউর রহমানের সন্ত্রাসের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এই 7ই নভেম্বরের পরে জাসদের উপর দিয়ে যে ধকলটা গেছে এই জিয়া প্রশাসনের, এই যে ধর পাকড়, অত্যাচার, নির্যাতন, মানে অকল্পনীয়। তো এটা হয়েছে ওই আওয়ামী লীগকে দেখবেন, আওয়ামী লীগ কিন্তু খুব বুদ্ধিমান। আওয়ামী লীগ কিন্তু 7ই নভেম্বরের পরে, কেন 15ই আগস্টের পরে তারা কোনো কনফ্লিক্টে যায়নি। তারা গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে যারা একটু বেশি বুদ্ধিমান তারা পালিয়ে ভারতে চলে গেছে,
আর যারা একটু কম বুদ্ধিমান তারা গ্রেপ্তার হয়েছে, অনেকে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে যখন জিয়া রহমান ওই সময়ে যখন পিপিআর দিল, তারা দলের রেজিস্ট্রেশন করে আস্তে আস্তে আত্মপ্রকাশ করলো, কোন রকমের কনফ্লিক্টে যায়নি। জাসদ কিন্তু শুরু থেকে সবসময় কনফ্লিক্টে ছিল, এইটার মূল্য তাদেরকে দিতে হয়েছে। মহিউদ্দিন ভাই, আমি একটু আলোচনার শেষ অংশে আসতে চাই। আমি আমি অনেক সময় নিয়ে ফেলেছি আপনার। এই যে মূল্য দেওয়ার কথাটা আপনি বললেন, আপনি মনে হয় একটা সময় দুটো একটু আগের আলোচনায় বলেছিলেন যে জাসদের রাজনীতির প্রতি তরুণরা ঝুঁকে পড়েছিল এবং এই সিদ্ধান্তটা তরুণদের ভুল ছিল না সঠিক ছিল সে বিষয়ে আপনি একটু মন্তব্য করতে যে ওখানে আবার আমরা একটু বিতর্কের কারণে ঝামেলায় পড়ে গেলাম। যারা আসলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পেছনে যারা ছুটলেন বা যদি গেলেন, তারা কি পরে খুব হতাশ হয়েছিলেন কিনা, একটা বিষয়, ছোট্ট বিষয়, তারা খুব হতাশ হয়েছিলেন কিনা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, কর্নেল তাহেরের জন্যই কি জাসদকে এত বড় ঘটনা ঘটাতে হলো, ভুল করতে হলো, ভুগতে হলো এবং পলিটিক্যাল পার্টি হিসেবে অনেকটাই প্রান্তিক হয়ে যেতে হলো? আপনি কি কর্নেল তাহের কি এককভাবে দায়ী করতে চান? না, কর্নেল তাহেরকে আমি এককভাবে দায়ী করছি না, কিন্তু কর্নেল তাহেরের একটা রেসপন্সিবিলিটি যে জিয়ার সাথে তো নেগোসিয়েশনটা তার মাধ্যমেই হচ্ছিল। সুতরাং এই একটা জিনিস। তারপরে ওই সময়ে আমি বলবো যে জাসদের যারা নেতা ছিলেন তারাও কিন্তু তখন খুব তরুণ, এদের খুব বয়স খুব বেশি না। জাসদের যে প্রধান নেতা আমরা যদি বলি সিরাজুল আলম খান, তার বয়স কত তখন? ৭৫ সালে, হার্ডলি ৩৪-৩৫। তো তার ডাবল বয়সের লোকেরা তো এখনো যুবলীগ করে বা যুবদল করে। তো সুতরাং নেতৃত্ব তরুণ ছিল। তারপরেও আমি মনে করি যে তরুণরা, এই যে আমরা কথায় কথায় বলি এ ভুল করছে, ও ভুল করছে, তরুণদের আবার ভুল কি? তরুণরা তো তাদের মধ্যে রোমাঞ্চ আছে, আবেগ আছে, অ্যাডভেঞ্চার করার স্পৃহা আছে, স্যাক্রিফাইস করার প্রবণতা আছে। এটা তরুণদেরই থাকে, এটা বুড়োদের থাকে না। তো সুতরাং ওই একটা পুরো প্রজন্মকেই আমরা দেখলাম যে তারা এই যে জাসদের মধ্যে সম্পৃক্ত হয়ে তারা মনে করছে যে এইভাবে একটা বিপ্লব হবে। সেটা হয় নাই। এটা সবসময় তো সবকিছু ওয়ার্ক করে না। এখন যদি আমরা বসে গালি দিই যে না ওরা ভুল করছে, ওরা হঠকারী, তো তোমরা কি করছো? আমি তো তাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারি, তোমরা কি করেছো? তো সুতরাং এই প্রশ্নের তো কোনো মীমাংসা নাই। তারা সক্রিয় ছিল, তারা যেটা চেয়েছিল সেটা হয় নাই। আমি এভাবে বলি যে বিপ্লবটাকে যদি জমি চাষের সাথে তুলনা করেন, তো বলবো যে জাসদের তরুণরা জমি চাষ করেছে, বীজ বুনেছে, ফসল ফলিয়েছে, ফসলটা অন্যরা কেটে নিয়ে চলে গেছে। এটা তো হরদম হচ্ছে আমাদের দেশে। আচ্ছা আচ্ছা, না আপনি ভালো একটা ব্যাখ্যা দাঁড় করেছেন। মহিউদ্দিন ভাই, আমার শেষ প্রশ্ন, আপনার প্রায় আমি ঘন্টাখানিক সময় নিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আপনার শেষ প্রশ্ন আপনার কাছে যে আমাদের জীবনে যখনই ৭ই নভেম্বরের ঘটনা প্রবাহ আমাদের সামনে আসে, আমরা দেখি যে কেউ এই দিনটাকে বিপ্লবের দিবস, কেউ সংহতির দিবস, কেউ মুক্তিযোদ্ধা হত্যার দিবস, এই তিনটা ভাগ আমরা দেখতে পাই। জাসদ বিপ্লব বলে, যাকে আমরা অনেকেই লরেন্স লিপসুস বলেছেন অসমাপ্ত বিপ্লব, জাসদের অনেকেই বলেন অসমাপ্ত বিপ্লব। বিএনপির লোকজন সংহতি দেখেন, তিনি আবার ক্ষমতার সংহতির কথা আমরা জানি। এই সংহতির ব্যাখ্যাটা কি? আবার কেউ মুক্তিযোদ্ধা হত্যার কথা বলেন। সেনাবাহিনীর মধ্যেও ৭ নভেম্বর পর কিছু হত্যাকাণ্ড ঘটেছিল, কয়েকজন অফিসার নিহত হয়েছিলেন, এক মনে হয় সেনাবাহিনীর ডাক্তারও নিহত হয়েছেন, যে খবরাখবর আমরা জানি আর কি। আসলে আপনার কাছে একজন রাজনৈতিক বিশ্লেষক, গবেষক এবং লেখক হিসেবে ৭ই নভেম্বর দিনটা, এই যে তিনটা মোটা দাগ, এই মোটা দাগের ব্যাখ্যা কি, আর আপনার ব্যাখ্যাটা কি আমি একটু জানি। না, ৭ই নভেম্বরে ধরেন ৭ই নভেম্বরে কেউ সুবিধা পেয়েছে, কেউ ভিকটিম হয়েছে। তো সুতরাং এইটা কার কতটুকু পক্ষে গেল বিপক্ষে গেল এটা নিয়েই কিন্তু এই বিভাজনটা। এই যে মুক্তিযুদ্ধ হত্যা দিবস, এটা পালন করছে আওয়ামী লীগ, বহু বছর পরে এটা করছে। আমি তো মনে করি ৭ই নভেম্বরের আগেও মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে, এখনো হচ্ছে, মুক্তিযোদ্ধা হত্যা কিন্তু থেমে নাই। কিন্তু ওই দিনে ওই যে খালেদ হুদা হায়দারকে মেরে ফেলার কারণে তারা বলছে মুক্তিযোদ্ধা হত্যা দিবস, এটা তারা বলতেই পারে। আমি এতে দোষের কিছু নেই, দেখি না। তারা তিনজনই মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদেরকে হত্যা করার পরে যারা ক্ষমতা এসেছিলেন বা তার আগে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধাই ছিলেন। এই বিতর্কটা অন্তহীন। আর জাসদ বলে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, যেহেতু এই অভ্যুত্থানে তারা ছিল অনুঘটক, তো তারা এটাকে ওন করে, এই জন্য তারা বলে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস। আর এর ফসলটা পরবর্তীতে
হারভেস্ট করেছে জিয়াউর রহমান, তারপরে তিনি একটি দল করেছেন বিএনপি নামে, সেই বিএনপি এটাকে বলে বিপ্লব সংহতি দিবস। তারা কেন বলে? তারা মনে করে তারা ক্ষমতায় গেছে, এটা তাদের জন্য বিপ্লব, এবং তারা মনে করে ওই দিন সেনাবাহিনীর সাথে জনগণের এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো এটা একটা সংহতি এই হিসাবে বলে। এগুলো সবগুলোই হচ্ছে পলিটিক্যাল জার্গন। এখন আপনি ব্যবহার করলে করতে পারেন, না করলেও মহাভারত অশুদ্ধ হবে না। এটা যার যার, আমরা যখন মনে করেন যে একটা পার্টির যেমন লোগো থাকে, আলাদা পতাকা থাকে, কিছু স্লোগান থাকে যেটা দিয়ে একটা পার্টিকে চেনা যায়, এই শব্দগুলো, এই জার্গন গুলো ব্যবহার করেও আমরা কিন্তু বিভিন্ন পলিটিক্যাল কোয়ার্টার গুলিকে চিহ্নিত করতে পারি যে অমুকরা এটা বলে, অমুকরা এটা বলে। ভার্চুয়ালি এটা মানে আমার কাছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না কে কি দিবস হিসাবে এটাকে পালন করবে। তো আপনার, আমি একটু জানতে চাই এই দিনটি আসলে কি ছিল, আপনার মূল্যায়নটা কি ঐতিহাসিক? 7ই নভেম্বর তো অবশ্যই আমি বলবো যে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে। এই পালাবদলের 7ই নভেম্বরের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে উত্থান হয়েছে, এবং একটা সবচেয়ে সবল শক্তিশালী সামাজিক শক্তি হিসেবে সশস্ত্র বাহিনীর উত্থান হয়েছে 7ই নভেম্বরে। তো 7ই নভেম্বরের আগের রাজনীতি আর 7ই নভেম্বরের পরের রাজনীতিকে আমরা এক করে দেখতে পারবো না। 7 নভেম্বরের পরে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী হয়েছে রাজনৈতিক ক্ষমতার একটা অংশীদার। তাকে ইগনোর করে, তাকে উপেক্ষা করে, তাকে এড়িয়ে গিয়ে এই দেশের কেউ রাজনীতি করতে পারছে না, এটা আমরা দেখছি। তো সুতরাং এটাই হচ্ছে, আমি বলবো যে আমরা 7ই নভেম্বরের যদি বিশ্লেষণ করি, বাস্তবতা হচ্ছে এটাই যে একটা নতুন সামাজিক শক্তির উদ্ভব হয়েছে, এবং সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। তবে তার সাথে রসায়নটি, রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক শক্তির রসায়নটি কেমন হবে, এটা ডিপেন্ড করবে পারস্পরিক শক্তির ভারসাম্যের উপরে। আমি এটাই মনে করি। মহিউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা 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 চেষ্টা করলাম 1975 সালে নভেম্বরের ঘটনা প্রবাহর কিছু একটা অংশ আপনার মাধ্যমে, আপনার বিশ্লেষণের মাধ্যমে জানতে। অনেকেই দেখেছেন এই ভিডিওটি, এবং অনেক ভিডিওটির লাইভেও দেখেছেন, ফেসবুকে কিছু কিছু কমেন্টও করেছেন, সেই কমেন্টগুলো আমরা আলোচনাও করেছি। আবার হয়তো অনেকেই পরে এটা ইউটিউবে দেখতে পারবেন, ফেসবুকে দেখতে পারবেন, সেই সুযোগও থাকছে। আমি শুধু আপনাকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আপনার সময়ের জন্য, কারণ আসলে এই ঘটনা প্রবাহ নিয়ে সবারই আগ্রহ থাকে। তবে একটা বিষয় আপনার সাথে আমি ভীষণভাবে একমত, যে আসলে কিছু ঘটনা প্রবাহের তথ্যপাত্র আসলে হয়তো একটু রাষ্ট্রীয়ভাবে আমাদের জানা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি নিজেকে মনে করি ইতিহাস সচেতন, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত বা চেতনার প্রতি অনুসারী একজন মানুষ। আমি আসলে বীর তিনজন মুক্তিযোদ্ধা, এই বীর তিনজন মুক্তিযোদ্ধার হত্যার ঘটনা প্রবাহ আমাকে টানে। আমার আসলে জানতে ইচ্ছা করে যে আসলে তাদের ঘটনা প্রবাহটা কিভাবে ঘটে গেল, এত বড় একজন বীর মুক্তিযোদ্ধা আমরা হারালাম। যদিও অভ্যুত্থান, রাষ্ট্র ক্ষমতার সমীকরণগুলো আলাদা, সেখানে হয়তো এই আবেগের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। তারপরও আপনার সাথে আমি একমত হয়ে বলতে চাই যে আসলে এই তথ্যপত্রগুলো আমরা আসলে, আমি অন্তত ব্যক্তিগতভাবে কখনো জানার সুযোগ হলে সেটা হয়তো আমি অবশ্যই জানার চেষ্টা করবো। মহিউদ্দিন ভাই, আপনার সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো লিখতে থাকুন, আরো গবেষণা করতে থাকুন, এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার সুস্থতা কামনা করছি, এবং আশা করছি হয়তো আগামী বইমেলাতে আপনার কাছে নতুন আমরা কিছু বই পাবো। আমাকে একটু বলতে পারেন মহিউদ্দিন ভাই, আগামী বইমেলা উপলক্ষে সবাই বই লিখে সামনে লিখে, হয়তো বই লেখার উপলক্ষে হয় না অনেকে, আপনি তো অন্য সময় আপনার বই বেরোয়, আমরা আগামীতে আপনার হাত থেকে কি বই পাচ্ছি যদি একটু আপনার দর্শকদেরকে যদি একটু বলেন। আমিও আপনার মতন আশাবাদী, আগামীতে আমার আরো কয়েকটা বই আসবে। আমি অনেকদিন ধরে কাজ করছি, এবং মূলত রাজনীতি বিষয়ক বই হবে, কিন্তু একটু অন্য রকমের চিন্তা করছি আর কি। ঠিক রাজনৈতিক দল নিয়ে নয়, বিভিন্ন ঘটনাবলী নিয়ে আমি করব। তবে আমি আশা করি আপনারা আমার সঙ্গে, পাঠক যদি থাকেন, পাঠক যদি আমাকে গ্রহণ করেন, উৎসাহ দেন, তাহলে আমি যতদিন ফিজিক্যালি মেন্টালি ফিট আছি আমি লিখে যাব। এবং আমি এখনো মনে করি যে একেবারে মানে পরিবেশ একেবারে প্রতিকূল আমি এটা মনে করি না, অনুকূল। এই যে আমি এতক্ষণ আলাপ করলাম, আমার মনে হয় অনেক স্পর্শকাতর বিষয় আমরা অ্যাড্রেস করেছি, তারপরেও আমার কথা বলতে গিয়ে মনে হয়নি যে আমি একটা আতঙ্কের মধ্য দিয়ে কথা বলছি। আমি মনে করি এই পরিবেশটা আমি মনে করি
থাকলে আমরা হয়তো মন খুলে কথা বলতে পারবো, লিখতেও পারবো। মহিউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। আর এর জন্য আপনার সুস্থ থাকা খুবই প্রয়োজন। আমি আপনার একেবারে অন্তর থেকে আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার সুস্থতা কামনা করছি। আর আরেকবার আমি একটু অনলাইনে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কারণ আমাদের এই আলোচনাটা 8টায় শুরু করা ছিল। আমি একেবারেই ক্ষমা প্রার্থী। আমি একটা জায়গায় আটকে গিয়েছিলাম, যার কারণে আমি সময় মতো শুরু করতে পারিনি। আমি আপনার সময় নষ্ট করেছি। আমি ক্ষমা প্রার্থী। আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি আমার কথা, আমার বক শুনলেন, এবং আপনার সাথে এর আগেও 15ই আগস্ট নিয়ে একটা দীর্ঘ আলাপ হয়েছিল। তার ধারাবাহিকতায় আমি মনে করি যে মোটামুটি একটা পর্ব আমরা এই 2টা সেশনে শেষ করতে পারলাম। আমি আশা করব যে ভবিষ্যতে আপনার সাথে আমার আরো ইন্টারেকশন হবে। জি, মহিউদ্দিন ভাই, আমি 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 আপনাকে বলেই রাখি, আপনার কাছে অনলাইনেই বলে রাখি, আমি শেষ করব 2 মিনিটে। আমি আসলে এরপরে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি যুদ্ধ করেছেন, আপনি বিএলএফ এর কথা বললেন, মুজিব বাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। আমরা আসলে আপনার কাছে একজন যুদ্ধ দিনের কাহিনী শুনবো। সেটা হয়তো ডিসেম্বরের শুরুর দিকে, তখন অনেক ঘটনা প্রবাহ আপনার কাছে শোনা যাবে। আপনার বই আমি পড়েছি। এটা তো আমার কাছে খুবই সুপার্থ একটি বই মনে হয়। এই দেশে যে যুদ্ধ হয়েছিল, এটা আপনি আপনার ব্যক্তিগত জীবনের ঘটনা প্রবাহগুলো লিখেছেন অত্যন্ত চমৎকার ভাবে। এই সুপাঠ্য বইটি আমি পাঠকদেরকেও পড়তে বলবো। এই বইটা নিয়ে আমি আসলে ডিসেম্বর নিয়ে একদিন আপনার সাথে আলোচনা করার আগ্রহ রাখি বা ইচ্ছা রাখি। আপনার অনুমতি পেলে সেটা হতে পারে। আমি আপনার সামনে একটু সবাইকে জানিয়ে রাখি যে আসলে আমার এই আলোচনাগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের ঘটনা প্রবাহ জানা। এই আলোচনার মূল উদ্দেশ্য কাউকে নায়ক বানানো, কাউকে খলনায়ক বানানো নয়, কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো নয়। আমি ইতিহাসের প্রতি আমার সামান্য আগ্রহ থেকে আমার এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি একটু আলোচনাগুলো করার চেষ্টা করি, এবং মহিউদ্দিন ভাই আমাদের গবেষক আছেন যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন, তাদেরকে নিয়ে মাঝে মাঝে আলাপ করি। আমার শ্রদ্ধেয় শিক্ষকরাও আমার সাথে আলোচনায় যুক্ত হন মাঝে মাঝে। তো আমার এই চেষ্টাটা থাকে আসলে পরবর্তী প্রজন্মের যারা আসলে যারা হয়তো একটু জানতে চান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে চান, কাগজের বই পড়ার প্রবণতা অনেক কমে আসছে, তারা যাতে আসলে জানতে চাইলে এই বিষয়গুলো একজন এক্সপার্টের মতামত, একটা ঘটনা প্রবাহ, একটা ব্যাখ্যা জানতে পারেন সহজেই, আহ সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্যই এই আলোচনাটা। একই সাথে আমার নিজের একটু সমৃদ্ধ হওয়া, যেহেতু এই ঘটনা প্রবাহগুলো আমিও একটু জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, ছোটখাটো একটু লেখালেখিও আমি চেষ্টা করি। তো আমার শেখা জানার জন্য আসলে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হয়। মহিউদ্দিন ভাই, আমার এই ছোট্ট চেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই। অনেকেই আলোচনাটা শুনেছেন, দেখেছেন। এটা ইউটিউবেও থাকবে। ইউটিউবে আমরা আলোচনা করব। আসলে আমি আবারও একটু বলে রাখি যে এই আলোচনাটির মূল উদ্দেশ্য কখনোই কোনো অবস্থাতেই, আমি যে আলোচনাটা করি, কখনোই কোনো অবস্থাতেই কাউকে খলনায়ক হিসেবে চিত্রিত করা নয়। এই আলোচনার উদ্দেশ্যটি কখনোই কাউকে ছোট করা নয়। ইতিহাসের ঘটনা প্রবাহ জানার একটা নির্মোহ চেষ্টা, যে চেষ্টার মাধ্যমে আসলে ইতিহাসের ঘটনা প্রবাহ জানার চেষ্টা আমি করি এবং অন্যদেরকে জানানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আলোচনার সাথে আছেন। আশা করছি পরবর্তীতে আপনাদের পাশে পাবো, সাথে পাবো, এবং বাংলাদেশের ঐতিহাসিক নানা ঘটনা প্রবাহ আমরা বিভিন্ন জনের কাছ থেকে জানার এবং শোনার বা দেখার আ চেষ্টা করব, বা চেষ্টা আমাদের থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।